আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জৈব রসায়নের 8 নাম্বার লেকচারে। আমরা মাঝখানে কয়েকদিন একটু গ্যাপ নিছি, ব্রেক নেওয়ার পরে আজকে থেকে আমরা জৈব রসায়নের গুরুত্বপূর্ণ আরও কিছু অংশে প্রবেশ করতেছি 8 নাম্বার লেকচার থেকে। সো আজকে আমরা জৈব রসায়নের আরও গুরুত্বপূর্ণ 2টা চ্যাপ্টার পড়ব। তার আগে তোমাদের একটু বলে রাখি, আমরা 14টা ক্লাসের মাধ্যমে 12টা ক্লাসের মাধ্যমে সব কিছু কভার করার কথা বলছিলাম। ইনশাল্লাহ 12টা ক্লাসের মাধ্যমে যা যা লাগবে সব কিছুই গুছিয়ে যাবে। 1টা 2টা ক্লাস একটু বেশি যাইতে পারে, এর কারণ হচ্ছে ক্লাস ডিউরেশন একটু বেশি রাখার কথা ছিল, বাট ক্লাস ডিউরেশন বেশি রাখলে তোমরা আবার একটু করতেছো ভাইয়া যে একটু কম পড়ান। আগের ক্লাস ডিউরেশন যখন বেশি দিয়েছিলাম তোমরা বেশ কয়েকজন বলছো ভাইয়া ক্লাস ডিউরেশন একটু কম করতে। সো দ্যাটস ওয়াই আমরা ক্লাস ডিউরেশন করে 1টা 2টা ক্লাস বেশি নিতে পারি। আরেকটা ব্যাপার, তোমাদেরকে এমসিকিউ সলভ ক্লাস আমার আগের একটা রেকর্ড ক্লাস আছে, মেইন বইয়ের সব এমসিকিউগুলা, মেইন বইয়ের হাজারি স্যারের চ্যাপ্টারের শেষে যে এমসিকিউগুলো আছে এইগুলার একটা সলভ ক্লাস অলরেডি আমার নেওয়া আছে, খুব সুন্দরভাবে প্রত্যেকটা এমসিকিউ বুঝাই দিছি 2 ঘন্টার। ওইটা তোমাদেরকে দিয়ে দিব, ওটা তোমরা A to Z কভার করবা। আর একটা ক্লাস আছে আমার, খুব সুন্দর একটা ক্লাস নেওয়া আছে, এমসিকিউ ট্রিক ক্লাস। অর্থাৎ টোটাল এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ ট্রিক আছে যেগুলো আমি তোমাদেরকে অলরেডি আলাদা করে শেখাইছি, এগুলো আমার একটা 3.5 ঘন্টার ক্লাসে, মানে এই ডিটেল শেখাইছি এটাকে একটা 3.5 ঘন্টার ক্লাসে কম্প্যাক্ট ওয়েতে আমি নিয়ে আসছিলাম। বুঝতে পারছো? 25 ব্যাচের জন্য পড়াইছিলাম, ওইটাও তোমাদের দিব। ওইটা দিলে তোমরা যখন আমাদের এই 12-13টা লেকচার হয়ে যাবে এরপরে ওগুলা দেখবা, তখন তুমি বুঝতে পারবা যে চ্যাপ্টারটা কিভাবে তোমার কাছে গুছিয়ে যাচ্ছে, সুন্দর মতো গুছিয়ে যাচ্ছে। আর আমরা শেষে সিকিউ সলভ ক্লাস নিব কয়েকটা, ঠিক আছে? একটা ব্রেক দিয়ে, মানে তোমরা এই টোটাল জিনিসটা কয়েকবার রিভিশন করার পর একটা ব্রেক দিয়ে আমরা সিকিউ সলভ ক্লাস নিয়ে নিব কয়েকটা, ঠিক আছে? সো আমরা টানা হচ্ছে তোমার শেষ করে ফেলবো, দেন আমরা ওই 2টা ক্লাস দিব, তারপর একটা ব্রেক দিব, তারপর হচ্ছে আমরা সিকিউ সলভ ক্লাস দিব। এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু দেখো, কমেন্টগুলো একটু চেক করো। ওকে, সো চলো আমরা দেরি না করে শুরু করি। আমাদের আজকের টপিক শুরুতেই শুরু হবে হচ্ছে অ্যালকাইন দিয়ে। সো অ্যালকাইন প্রস্তুতি, এইটা দিয়ে আমরা আজকে শুরুর টপিকটা শুরু করব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যালকাইনটা আসলে কি? আমরা আগেই জানি যে অ্যালকাইন কি জিনিস। অ্যালকাইন হচ্ছে অ্যালকাইন, এই শব্দটা শোনার সাথে সাথে আমাদের মাথায় আসে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন কার্বন ত্রিবন্ধন হলে হচ্ছে সেটা অ্যালকাইন। সো এইটা ত্রিবন্ধন মানে নামের শেষে ওয়াই এন ই যুক্ত হয়। বাংলায় যদি আমরা লিখি তাহলে আইন যুক্ত হয়, তাই না? নামের শেষে অ্যালকাইন, আইন যুক্ত হয়। তো অ্যালকাইন যৌগ তৈরি হতে গেলে আমাদের মিনিমাম 2টা কার্বন লাগে, যেমন CH ট্রিপল বন্ড CH, যেটাকে আমরা প্রথম অ্যালকাইন সিরিজের যৌগ বলি। এটাকে আমরা কি বলতে পারি? এটার নাম বলতে পারি, যেহেতু 2 কার্বন বিশিষ্ট তাহলে ইথ থেকে ইথাইন। দেখো নামের শেষে আইন যুক্ত হয়ে গেছে, ইথ থেকে ইথাইন, নামের শেষে কি হয়েছে? আইন যুক্ত হয়েছে। এবার দেখো যদি আমরা পরের শ্রেণীতে যাই তাহলে CH3 সি ট্রিপল বন্ড CH, এটা কি? এটা হচ্ছে প্রোপাইন, 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এখান থেকে আমরা পাইলাম হচ্ছে প্রোপাইন। সো ইথাইন, প্রোপাইন, বিউটাইন, এভাবে আমরা আগাইতে পারবো। একটা অ্যালকাইন গ্রুপে, খেয়াল করো, একটা অ্যালকাইন গ্রুপে ত্রিবন্ধন কিন্তু একটাই থাকবে, একটা অ্যালকাইন গ্রুপে ত্রিবন্ধন একটাই থাকবে। ওকে, এবার এটা সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, CnH2n-2, এটা হচ্ছে সাধারণ সংকেত। তাহলে এটা মাথায় রাখবো, এটা কি? এটা হচ্ছে আমাদের সাধারণ সংকেত। এবার আমরা একটু মিলাই সাধারণ সংকেতের সাথে উপরে যে যৌগ লিখলাম এগুলো মিলে কিনা। যেমন দেখো আমরা যদি কার্বন সংখ্যা 2 দিই তাহলে এখানে আমাদের হাইড্রোজেন সংখ্যা আসে 2 দুগুণা 4, 4 থেকে 2 বাদ দিলে 2 আসে। তাহলে দেখো 2 দিলে C2H2, দেখো তো এটা মিলছে কিনা? মিলে গেছে। এবার যখন তুমি কার্বন সংখ্যা 3 দিবা তখন 3 দুগুণা 6, 6 থেকে 2 বাদ যাবে, তার মানে C3H কত আসবে? 3 দুগুণা 6, 6 থেকে 2 বাদ গেলে 4 আসবে। তাহলে দেখো C3H4 এটা আসতেছে, তাই তো? C3H4, এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, C3H4 আসতেছে। তো খেয়াল করো এখানে দেখো তো 1 2 3টা কার্বন, H কয়টা? 3 আর 1 4টা, তাহলে C3H4 আসবে। তো এভাবে তুমি যে কোনোটার ক্ষেত্রেই মিলাই নিতে পারবা যে এরা হচ্ছে আমাদের ইথাইন, যে কোনোটার ক্ষেত্রে মিলাই নিতে পারবা। তাহলে আমি কি বললাম? আবার বলি, অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। এই ত্রিবন্ধনে যদি ওয়াই-এন-ই যুক্ত থাকে তখন সেটাকে আমরা আইন বলতে পারবো, ওয়াই-এন-ই বা আইন। অ্যালকাইন মানে ওয়াই-এন-ই বা আইন যুক্ত থাকবে। ওকে, এবার দেখো CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যালকাইন যাকে আমরা ইথাইন বলতেছি।
এরপরে আমাদের CH3 CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অ্যালকাইন, যাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো প্রোপাইন। তাহলে প্রথমটা আমার গেল অ্যালকাইন, তারপরে আমরা দেখলাম হচ্ছে প্রোপাইন। এবার দেখো সাধারণ সংকেত দিলাম, সাধারণ সংকেতের সাথে এগুলা মিলাই নিলাম। এই হচ্ছে আমাদের অ্যালকাইন শ্রেণী। অ্যালকাইন শ্রেণীতে আমাদের বিশেষ করে খেয়াল করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কার্বন কার্বন যখন আমার ত্রিবন্ধন আছে, কার্বন কার্বন যখন আমার ত্রিবন্ধন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, তো ত্রিবন্ধন থাকা মানে একটা বন্ধন হচ্ছে আমার সিগমা বন্ধন আর দুইটা বন্ধন হচ্ছে আমার পাই বন্ধন। এইদিকে আমার দেখো আরেকটা সিগমা বন্ধন আছে, তার মানে এখানে আমাদের বন্ধনের ক্ষেত্রে দুইটা সিগমা দুইটা পাই। তাহলে যে কোনো একটা কার্বন যদি নাও, এই দুইটা পাই বন্ধন আমার সংকরায়নে অংশগ্রহণ করে না। তাহলে অংশগ্রহণ কে করে? কে? এই সিগমা আর এই সিগমা, দুইটা সিগমা সংকরায়নে অংশগ্রহণ করলে এখানে আমার সংকরায়ন আসে হচ্ছে sp। এইটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এভাবে তুমি সংকরায়ন সম্পর্কে একটা ধারণা পেলা। এবার আসো অ্যালকাইন পাইলাম, ইথাইন অ্যালকাইন এগুলো সম্পর্কে বুঝলাম। এবার আসো অ্যালকাইন প্রস্তুতি দেখব। অ্যালকাইন প্রস্তুতির ভিতরে প্রথমেই যেই অ্যালকাইন প্রস্তুতিটা আমাদের শিখতে হয় সেটা হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন থেকে H6 অপসারণ। ডাই হ্যালো অ্যালকেন থেকে H6 অপসারণ। এবার খেয়াল করে দেখো তো, আমরা যখনই H6 অপসারণের কথা বলতেছি, আমরা জানি অপসারণ বিক্রিয়া করতে গেলেই কিছু একটার প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটার প্রয়োজন হয়। খেয়াল করো, অপসারণ করতে গেলে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এটার অপসারণ হয়, এটার প্রয়োজন হয়, এবং সেটা কোন মিডিয়ামে? অ্যালকোহলিক মিডিয়ামে। তাহলে এখান থেকে যদি আমি অপসারণ করতে চাই, তাহলে আমার কিসের প্রয়োজন হবে? সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং কোন মিডিয়ামে? অ্যালকোহলিক মিডিয়ামে। তাছাড়া কি আমি অপসারণ করতে পারবো? পারবো না। এবার দেখো এখানে বলছে ডাই হ্যালো অ্যালকেন, মানে হ্যালো অ্যালকেন মানে হচ্ছে অ্যালকেনের ভিতরে হ্যালোজেন থাকবে, মানে এটা সোজা কথা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড টাইপের। বাট অ্যালকাইল হ্যালাইডে এই জায়গাতে আমাদের এই যে থাকবে, হ্যালোজেন থাকবে দুইটা। হ্যালোজেন থাকবে কয়টা? দুইটা। এখন বলবা ভাই বিষয়টা কি? খেয়াল করো, আমরা যদি এইরকম ভাবে CH3 বন্ড CH3 নিই, এটা কি পাইলাম? এটা একটা অ্যালকেন পাইলাম। CH3 বন্ড CH3 যদি নিই, এটা কি পাইলাম? এটা একটা অ্যালকেন পাইলাম। এটা কি? এটা একটা অ্যালকেন। এখন এই অ্যালকেনটার এই জায়গা থেকে হাইড্রোজেনগুলো আমি সরিয়ে দিয়ে, খেয়াল করো তো, CH2 বন্ড CH2 লিখতে পারবো। লিখলে এদিকে একটা হাত খুলে যাবে, এদিকে একটা হাত খুলে যাবে, দুইটা হাত খুললো। এবার খেয়াল করো, এই হাত আর এই হাতে আমি যদি হ্যালোজেন বসাই, এখানে একটা X বসাই, এখানে একটা X বসাই, বসানো সম্ভব? তো এই যখন দুইটা হ্যালোজেন বসাচ্ছি, তখন এটাকে বলা হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন। এখন বলবা ভাই ডাই হ্যালো অ্যালকেন কেন? কারণ অ্যালকেন থেকেই তো তৈরি করলাম, তাই না? হ্যালোজেন বসাইলাম কোথায়? অ্যালকেনে। অ্যালকেনে বসাইছি, এই জন্য এটার নাম হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন। তো এখানে খেয়াল করো, ছিল অ্যালকেন, আমি এখানে বসাইছি দুইটা। তো এই যে জিনিসটা, এই জায়গাতে একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমি যখন হ্যালোজেনে অ্যালকেন বসাচ্ছি, তখন পাশাপাশি দুইটা কার্বনে বসাচ্ছি। হ্যালোজেনে যখন অ্যালকেন বসাচ্ছি, তখন কোথায় বসাচ্ছি? পাশাপাশি দুইটা কার্বনে বসাচ্ছি। তো এখানে আমি যদি পাশাপাশি দুইটা কার্বনে হ্যালোজেন বসাই, তখন সেটাকে আমরা ভিসিনাল বলতে পারবো। কি বলতে পারবো? ভিসিনাল। দেখো এই জায়গাতে আমাদের নাম দিতে হবে। যদি খেয়াল করো, পাশাপাশি, যদি পাশাপাশি, এটা নোট নাও, পাশাপাশি দুই কার্বনে X বসলে নামের আগে ভিসিনাল শব্দ বসে। তো ভিসিনাল কথাটার মানেই হচ্ছে পাশাপাশি দুই কার্বনে হ্যালোজেন বসবে। ভিসিনাল কথাটার মানে কি? পাশাপাশি। তাহলে খেয়াল করো, এইটাকে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড বলতে পারি। এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ভিসিনাল ডাইহ্যালাইড। সো এইটা দেখো, এটা একটা ডাইহ্যালাইড। ডাইহ্যালাইড মানে কি? হ্যালোজেন থাকবে দুইটা। ডাইহ্যালাইড মানে হচ্ছে হ্যালাইড যৌগে হ্যালোজেন থাকবে দুইটা। তো খেয়াল করো, আমি যদি এটাকে ডাইহ্যালাইড লিখি, এর মানে তুমি জানো এখানে হ্যালোজেন দুইটা বসছে। তো আমরা যদি এখানে ডাইহ্যালাইড লিখি, এর মানে কি? এর মানে তুমি জানো যেখানে হ্যালোজেন দুইটা বসছে, ডাইহ্যালাইড। এবার এই হ্যালোজেন দুইটা বসছে যে ডাইহ্যালাইড, এখানে যদি আমি নামের আগে ভিসিনাল শব্দটা যোগ করি, ভিসিনাল শব্দটা যোগ করি, তার মানে বুঝে নিতে হবে এই হ্যালোজেন দুইটা পাশাপাশি দুই কার্বনে বসছে। ভিসিনাল শব্দটা নির্দেশই করে পাশাপাশি দুই কার্বনে বসছে। তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড, জিনিসটা বুঝলাম কিনা? বুঝতে পারছি। এবার দেখো আমাদের আরেকটা জিনিস শিখতে হবে। এই সেম
হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে, সেম হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে যদি জিনিসটা এমন হতো CH3 বন্ড CH3, এটা নিছি, মানে এটা কি নিছি, একটা অ্যালকেন নিছি। এই অ্যালকেনের ক্ষেত্রে যদি আমি এখান থেকে 3টা হাইড্রোজেন না বসিয়ে উপরে একটা হাত খুলে দিতাম, নিচে একটা হাত খুলে দিতাম, এবং এখানে একটা এক্স বসাতাম, এখানে একটা এক্স বসাতাম, বলতো এখনো না আমি ওই সেম ভাবে হ্যালোজেন বসাইছি, বাট এখন আমি হ্যালোজেনটা দেখো 2 কার্বনে আলাদা আলাদা না বসায়ে 2টা হ্যালোজেনকে একই কার্বনে বসাইছি। যদি আমরা কখনো একই কার্বনে 2টা হ্যালোজেন বসাই, খেয়াল করো, আমরা যদি একই কার্বনে 2টা হ্যালোজেন বসাই, কি বসাই, 2টা হ্যালোজেন, কোথায়, একই কার্বনে 2টা হ্যালোজেন বসাই, তখন এইটাকে বলে হচ্ছে জেমিনাল। এটাকে কি বলে, জেমিনাল। তাহলে একই কার্বনে যদি 2টা হ্যালোজেন বসে তখন সেটাকে আমরা জেমিনাল বলতেছি। তাহলে এইটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, এটা কি, এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। ওকে, তাহলে জেমিনাল এবং ভিসিনাল দুইটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝলাম কিনা, জেমিনাল এবং ভিসিনাল দুইটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝলাম কিনা। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে, ভাই জেমিনাল ভিসিনাল কেন শেখাইলেন? খেয়াল করো, আমরা যখন এই জায়গাতে ডাইহ্যালো অ্যালকেন থেকে H6 অপসারণ করব, তখন আমাদের এখানে এই জেমিনাল ভিসিনালদের উপর ডিপেন্ড করে অপসারণটা হবে। যেমন ধরো আমরা যদি এরকম চিন্তা করি, খেয়াল করো, আমরা যদি এরকম চিন্তা করি যে এখানে CH, খেয়াল করো, বোঝার চেষ্টা করো, CH2 বন্ড CH2, এখানে একটা হ্যালোজেন আছে, এখানে একটা হ্যালোজেন আছে। এখন আমি এই জায়গাতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অ্যালকোহলিক মিডিয়ামে অপসারণ যদি ঘটাই, তাহলে কি ঘটবে জানো? এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা এক্স এর সাথে অপসারণ ঘটায় H6 তৈরি করবে, এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা হ্যালোজেনের সাথে অপসারণ ঘটায় H6 তৈরি করবে। 2টা হাত, একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন যেহেতু চলে গেছে, 2টা করে হাত এখান থেকে খালি হয়ে যাবে। সেই 2টা হাত নিজেদের ভিতর বন্ধন করে CH ট্রিপল বন্ড CH এটা তৈরি করবে। এই হচ্ছে আমাদের ট্রিপল বন্ড তৈরি করা সিস্টেম। এবং এখান থেকে আমি পাচ্ছি কি, খেয়াল করো, আমি দেখো অ্যালকাইন পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো ক্লিয়ারলি? এভাবে আমরা কিন্তু তোমার হচ্ছে যে অপসারণ ঘটিয়ে তোমার এইগুলা বানাইতে পারি, এগুলো আমরা বানাইতে পারি। এবার বলবা, ভাই এটা তো দেখাইলেন, কি দেখাইলেন? এটা দেখাইছি ভিসিনাল। এটা কি দেখাইছি? ভিসিনাল থেকে। এটা দেখাইলাম হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে, ভিসিনাল ডাইহ্যালাইড এইটা থেকে কিভাবে তৈরি করে সেটা দেখালাম। তো ভিসিনাল ডাইহ্যালাইড থেকে দেখালাম। ভাই বলবা যে ভাই একটু জেমিনাল থেকে দেখান, ডেফিনেটলি জেমিনাল থেকে দেখানো যায়। ধরো একটা অ্যালকাইল গ্রুপ আছে, পাশে একটা কার্বন, এই কার্বনের উপরে একটা হ্যালোজেন, নিচে একটা হ্যালোজেন। এবার পাশে যেই কার্বন আছে সেই কার্বনে আমরা CH3 নিলাম, হইলো CH3 নিছি। এখন যদি আমরা এখান থেকে সেম ভাবে এই জেমিনাল থেকে অপসারণ করতে চাই, জেমিনাল থেকে অপসারণ করতে গেলেও আমার সেম ভাবে শক্তিশালী সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে, অপসারণের জন্য অ্যালকোহলিক মিডিয়ামে বিক্রিয়া করাতে হবে। অপসারণের জন্য যদি অ্যালকোহলিক মিডিয়ামে আমি বিক্রিয়া করাই, তাহলে যেটা ঘটবে, এই জায়গার X কে এখান থেকে একটা হাইড্রোজেন সরায় নিয়ে যে H6 তৈরি করবে, এই জায়গার X কে এখান থেকে একটা হাইড্রোজেন সরায় নিয়ে যে H6 তৈরি করবে। যদি এই দুইটা সরায় নিয়ে যে তৈরি করে, তাহলে লাস্টে আমাদের থাকছে R। এই R এর সাথে একটা কার্বন, ওই কার্বনের উপরে আর নিচের হ্যালোজেন চলে গেলে এই 2টা হাত এদিকে চলে যাবে, এই 2টা হাত এদিকে চলে গেলে ট্রিপল বন্ড CH তৈরি করবে। দ্যাটস ইট। এইভাবে আমরা, খেয়াল করো, এখান থেকে একটা জেমিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকাইন পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি? জেমিনাল ডাইহ্যালাইড। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের জেমিনাল। সো জেমিনাল ডাইহ্যালাইড যে অংশটা আছে, এই জেমিনাল ডাইহ্যালাইড পার্টটা থেকে আমরা, খেয়াল করো, অ্যালকাইন পেয়ে যাচ্ছি। সো জেমিনাল ডাইহ্যালাইড পার্ট থেকে অ্যালকাইন, এটা বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো জেমিনাল ডাইহ্যালাইড পার্ট থেকে অ্যালকাইন, এটা কিভাবে পাবো? এই সেম ভাবে পেয়ে গেলাম। ওকে, এই হচ্ছে আমাদের ক্লিয়ারিটি, মাথার ভিতরে একটা ক্লিয়ারিটি আসছে, বুঝতে পারছো? ওকে, গ্রেট। সো মাথার ভিতর এইটা যদি ক্লিয়ারিটি আসে, তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। গ্রেট গ্রেট গ্রেট। সো একটু আমাকে কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝছো কিনা, আমরা যেগুলো বুঝলাম এই পর্যন্ত বুঝছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সট পার্টে যাব, আর বুঝতে না পারলে আমরা আরেকবার একটু এটা নিয়ে কথা বলতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। আমি একদম স্লো গেছি, খুব বেশি ফাস্ট যাইনি, একদম স্লো তোমাদেরকে ধরে ধরে পড়িয়ে ফেলছি।
স্লো গেছি একদম, আশা করি টোটাল জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারার কথা। ওকে, তো যদি বুঝতে পারো তাহলে পরের পার্টে যাব। তোমাদের একটু কমেন্ট দেখে আসি, আমি অন করে একটু কমেন্ট দেখে আসি। হ্যাঁ, ওকে, বুঝতে পারলে আমরা নেক্সট পার্টে যাব। আচ্ছা, তো আমাদের জেমিনাল ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইড, এখান থেকে অ্যালকাইন প্রস্তুতি, এটা বুঝলাম। এখানে মেইন কথা কি বলতো, মেইন কথা কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইটার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে হ্যালোজেনটা অপসারণ করতেছি। কারণ কি, অ্যালকোহলিক মিডিয়ামে সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড সবসময় হ্যালোজেনকে অপসারণ বিক্রিয়া ঘটায়, এটা আমরা আগেই দেখে আসছি, সাইজেফ দেখে আসছি, তাই না? সাইজেফে আমরা এগুলা ক্লিয়ারিটি নিয়ে আসছি। ওকে, এবার ডাইহ্যালো অ্যালকেনের ভিতরে আমি আরেকটা দুইটা নতুন জিনিস শেখালাম, একটা জেমিনাল কাকে বলে, একটা ভিসিনাল কাকে বলে। এখান থেকে ভাইয়া তোমার এমসিকিউ দিবে, হ্যাঁ, বলবে নিচের কোনটি জেমিনাল যৌগ, বলবে নিচের কোনটি ভিসিনাল যৌগ। তো ভিসিনাল যৌগ, জেমিনাল যৌগ, এটা তোমার খুঁজে বের করতে হবে। তো যদি আমাদের কখনো ভিসিনাল এবং জেমিনাল যৌগের কথা চিন্তা করে বা খুঁজে বের করতে বলে, আমাদের এটা আলাদা করে শিখতে হবে, বা আমরা এখন যেটা শিখলাম এটা ব্যবহার করে এমসিকিউটা সলভ করতে পারতে হবে। এরপরে আসো আমরা আরেকটা পার্ট পড়বো, এইটাকে বলা হচ্ছে অ্যাসিটিলিন প্রস্তুতি। এটাকে বলা হচ্ছে কি, অ্যাসিটিলিন প্রস্তুতি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, অ্যাসিটিলিনটা কি জিনিস? অ্যাসিটিলিনটা কি জিনিস? খেয়াল করো, অ্যাসিটিলিন জিনিসটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট যেই অ্যালকিনটা পাইলাম, যেটাকে আমরা নাম দিছিলাম ইথাইন, এইটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এটাকে আলাদা করে অ্যাসিটিলিন নামকরণ কেন করা হয়েছে? কারণ এটা প্রথম অ্যালকাইন গ্রুপ যেটাকে আমরা ব্যবহার করতেছি। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম অ্যালকাইন গ্রুপ যেটাকে আমরা ব্যবহার করতেছি, এবং এইটা দেখে প্রচুর পরিমাণে বিক্রিয়া করা যায়, এটা থেকে অনেক বিক্রিয়া সম্ভব, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, সো আমরা এই যে অ্যাসিটিলিন, এইটাকে আলাদাভাবে প্রস্তুতি শিখবো, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, অ্যাসিটিলিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? দেখো, অনেকভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা যায়। প্রথম কথা, আমরা প্রাকৃতিক গ্যাস থেকে অ্যাসিটিলিন প্রস্তুত করতে পারি, খুব সিম্পল। এটা থেকে কোশ্চেন খুব বেশি আসে না, বাট আমার মনে হয় শিখে রাখা জরুরি, এজন্য শিখাই দিচ্ছি। প্রাকৃতিক গ্যাস আসলে হচ্ছে ভাইয়া মিথেন। মিথেন হচ্ছে আমাদের মেইন প্রাকৃতিক গ্যাস, যার অ্যাভেলেবিলিটি বেশি। মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4। তাহলে প্রাকৃতিক গ্যাস থেকে যদি অ্যাসিটিলিন প্রস্তুত করতে চাই, তার মানে এই CH4 মিথেন থেকে আমাদের, প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে আমাদের অ্যাসিটিলিন প্রস্তুত করতে হবে। তো এই প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে অ্যাসিটিলিন প্রস্তুত করতে গেলে আমরা যেটা করব, এখানে তোমার জারণ করব অক্সিজেন দিয়ে। কি করব? জারণ করব। এই অক্সিজেন দিয়ে জারণ করতে গেলে বা অক্সিজেন দিয়ে দহন করতে গেলে, এই প্রাকৃতিক গ্যাস থেকে অক্সিজেন দিয়ে দহন করতে গেলে বিক্রিয়াটা ঘটানোর জন্য আমাদের 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। কত? 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সো আমি যখন 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রাকৃতিক গ্যাস মিথেনকে দহন করব, তখন এই অক্সিজেন, খেয়াল করো, এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে, প্লাস হিট প্রডিউস করবে। এত কিছুর মাঝখানে আরেকটা জিনিস প্রডিউস হবে, সেটা হচ্ছে এই মিথেন থেকে ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস প্রডিউস হবে। এই হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে অ্যাসিটিলিন তৈরি করার প্রক্রিয়া। ক্লিয়ার করতে পারছে কিনা? ক্লিয়ার করতে পারার কথা, বুঝছো কিনা আমার কথা? একদম সিম্পল। আবার বলি, খুব কম আসে, বাট তারপরেও জানা প্রয়োজন। আমরা প্রাকৃতিক গ্যাস মিথেনকে যদি অক্সিজেন দিয়ে দহন করি, দহন করলে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, যেহেতু দহন বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হিট প্রডিউস হবেই, এর পাশাপাশি এখান থেকে আমরা অ্যাসিটিলিন পাবো, ঠিক আছে, বা ইথাইন পাবো, মাথায় রাখবো। এবার বলছে পরবর্তী বিক্রিয়া ক্যালসিয়াম কার্বাইড থেকে। প্রশ্ন হচ্ছে ভাই, ক্যালসিয়াম কার্বাইড আসলে কি? খেয়াল করো, ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে CaC2, এইটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। মুখস্থ করতে হবে এই জিনিসটা, সংকেত মুখস্থ করতে হবে। এইটার নাম কি? এটার নাম ক্যালসিয়াম কার্বাইড। আমাদের মাঝে মাঝে মাথায় চিন্তা আসে এরকম যে ক্যালসিয়াম কার্বাইড কি আসলেই জৈব যৌগ নাকি অজৈব যৌগ? ক্যালসিয়াম কার্বাইড এটা কি আসলেই জৈব যৌগ নাকি অজৈব যৌগ? উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড একটি জৈব যৌগ। হ্যাঁ, এবং মাঝে মাঝে এরকমও প্রশ্ন দেয়, নিচের কোনটি জৈব যৌগ? ঠিক আছে, সবগুলো অজৈব যৌগ দিয়ে দেয়, তার ভিতরে ক্যালসিয়াম কার্বাইড দেয়, দেখে মনে হয় এটা অজৈব যৌগ, বাট এটা আসলে জৈব যৌগ।
প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে, খেয়াল করো আমাদের এখানে দুইটা কার্বন আছে, খেয়াল করো দুইটা কার্বন আছে, তো তুমি দুইটা কার্বনকে কার্বন কার্বন ডাবল বন্ড দাও, দিছো, দুইটা কার্বনকে কার্বন কার্বন ডাবল বন্ড দিছো। এইবার খেয়াল করো এই যে দুইটা কার্বনকে কার্বন কার্বন ডাবল বন্ড দিলা, ক্যালসিয়াম কার্বাইড, দুইটা কার্বনকে কার্বন কার্বন ডাবল বন্ড দিলা, এখানে তুমি যদি ক্যালসিয়াম দাও, এই ক্যালসিয়ামের সাথে এদিকে একটা হাত এদিকে একটা হাত দিয়ে দাও, ঠিক আছে, কার্বন কার্বন ডাবল বন্ড না ট্রিপল বন্ড দিলা, কার্বন কার্বন ট্রিপল বন্ড দিলা, ঠিক আছে, ট্রিপল বন্ড, এবং এই যে ক্যালসিয়াম যেটা আছে এই ক্যালসিয়ামের সাথে, ক্যালসিয়ামের তো দুই হাত তাই না, একটা হাত কার্বনের সাথে একটা হাত কার্বনের সাথে যদি দিয়ে দাও, তাহলে এই জায়গাতে যে যৌগটা তৈরি হলো এইটা হচ্ছে আমাদের, খেয়াল করো এইটা হচ্ছে আমাদের একটা জৈব যৌগ, ঠিক আছে। সো ক্যালসিয়াম কার্বাইড, এটাকে কখনো কখনো আমাদের মনে হয় যেহেতু ক্যালসিয়াম আছে এখানে কার্বন দুইটা আছে, এটা মনে হয় অজৈব যৌগ, আসলে এটা অজৈব যৌগ না, এই ক্যালসিয়াম কার্বাইড আসলে একটা জৈব যৌগ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি জৈব যৌগ, বা আমরা অ্যাসিটিলিন কিভাবে তৈরি করতে পারি? সিম্পল, তুমি একটা ক্যালসিয়াম কার্বাইড নিবা, তার সাথে আর্দ্র বিশ্লেষণ করবা, কি দিয়ে? পানি দিয়ে। আর্দ্র বিশ্লেষণ কথাটা মানেই হচ্ছে পানি আসবে, আর্দ্র বিশ্লেষণ কথাটার মানেই হচ্ছে পানি আসবে। সো ক্যালসিয়াম কার্বাইডের সাথে এখানে তুমি পানি দিয়ে যখনই আর্দ্র বিশ্লেষণ করবা তখন তোমাকে অ্যাসিটিলিন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে দিবে, অ্যাসিটিলিন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে দিবে। তোমার মাথায় এরকম প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইসব জিনিসপত্রগুলো শেখাচ্ছেন এগুলা তো মনে থাকবে না। হ্যাঁ, এগুলা মনে প্রথমবারে তোমার থাকবে না, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করে এই জিনিসপত্রগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো তুমি ধরো আজকে বারবার প্র্যাকটিস করে অ্যাডজাস্ট করে ফেললা, করে তুমি পড়ে ফেলছো, এবার কালকে যে তুমি আবার ভুলে যাবা, পরশুদিন যে আবার ভুলে যাবা, তাহলে মনে কিভাবে থাকবে? ধরো আগামীকালকে পরীক্ষা, পরীক্ষার আগের দিন তুমি যেহেতু আগে পড়ে রাখছো, পরীক্ষার আগের দিন তুমি যখন রিভিশন দিবা তখন দেখবা তোমার ঠিকই মনে পড়ে গেছে, বুঝতে পারছো? তো তুমি বারবার পড়ে রাখবা, পড়ে রেখে কিন্তু তুমি ভুলেই যাবা, বারবার পড়ে রাখবা, বারবার পড়ে রাখবা, পড়ে রাখার পরে তুমি কিন্তু ভুলেই যাবা, কিন্তু পরীক্ষার আগের দিন যখন তুমি রিভিশন দিবা তখন তোমার ঠিকই মনে পড়বে। এই জন্য এই জিনিসপত্রগুলো মনে রাখার উপায় একটাই, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করা, পরীক্ষার আগের দিন রিভিশন দিয়ে পরের দিন পরীক্ষা দিতে যাওয়া। মনে আছে? বুঝতে পারছো? মাথার ভিতরে থাকতে হবে, ইনস্ট্যান্ট তুমি মাথার ভিতর থেকে বের করতে পারবে না, বাট তুমি যদি কোনোদিন কি বলে ওইটাকে রিভিশন দিতে যাও, তোমার কাছে যেন নতুন না লাগে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কাহিনী। সো যত বেশি পারো লিখে লিখে প্র্যাকটিস করো, সাবকনশিয়াস মাইন্ডে ঢুকাই ফেলো। আচ্ছা, এরপরে আসো, আমরা এই পর্যন্ত বোঝার পর আমাদের পরবর্তী পার্টে আসবো। আমরা এত মানুষজন এই কোর্সে ভর্তি আছি, বাট ক্লাস করো 4 জন 5 জন। হ্যাঁ, কারা কারা ক্লাসে আসো একটু তোমার হচ্ছে যে করো তো, কমেন্ট করো তো যে জি ভাইয়া আসি, জি ভাইয়া আসি। যারা যারা ক্লাসে আসো কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখে বোঝার চেষ্টা করব যে কতজন আসো, নাকি ফেসবুকের বাগ, ফেসবুকের কারণে বুঝতে পারতেছি না কতজন আসো। একটু দেখার চেষ্টা করি, ক্লাসে যারা যারা আসো একটু কমেন্ট করো যে ভাইয়া আসি। ওকে, এবার আসো, অ্যাসিটিলিন প্রস্তুতির পর আমাদের এখানে একটা খুবই স্পেশাল বিক্রিয়া আসে, সেটা হচ্ছে অ্যালকাইন 1 এর শনাক্তকারী বিক্রিয়া। অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া, তো খেয়াল করো অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া এইটা যখন আমাদের মাথায় আসে, আমরা কি কি দিয়ে অ্যালকাইনের শনাক্তকরণ করতে পারি? আমরা অনেক কিছু দিয়ে অ্যালকাইনের শনাক্তকরণ করতে পারি, যেহেতু অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, আর আমরা জানি কার্বন কার্বন ত্রিবন্ধন মানে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই না? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে ত্রিবন্ধন। এবং আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে পরীক্ষা করার জন্য বেয়ার দ্রবণ প্লাস ব্রোমিন দ্রবণ, ঠিক আছে, বেয়ার দ্রবণ প্লাস ব্রোমিন দ্রবণ, যেটা আমরা অ্যালকিনের ভিতর পড়ছি, এই দুইটা দ্রবণ আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা কার্বন কার্বন ত্রিবন্ধন যেহেতু পাচ্ছি, আমরা চাইলে অ্যালকাইনের শনাক্তকরণের জন্য এই দুইটা ব্যবহার করতে পারি, বাট এই দুইটার বিক্রিয়া তেমন একটা আসে না। হ্যাঁ, আসে শুধুমাত্র কিসের ক্ষেত্রে? অ্যালকিনের ক্ষেত্রে। বাট আমরা মাথায় রাখবো, এমসিকিউ এর জন্য লাগবে যে অ্যালকাইনের শনাক্তকরণের জন্য আমরা কি বেয়ার দ্রবণ ব্রোমিন দ্রবণ ব্যবহার করতে পারি? উত্তর হচ্ছে পারি, যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই জন্য আমরা পারি, বাট পরীক্ষায় তেমন আসে না। বাট এই কথাটা জেনে রাখা গুরুত্বপূর্ণ, আমরা এটা জেনে রাখলাম। এবার মেইনলি অ্যালকাইনের শনাক্তকরণের জন্য ব্যবহার হয় কোনটা? অ্যালকাইন 1 যেটা আছে এইটা শনাক্তকরণের জন্য আমরা ধাতব সোডিয়াম দিয়ে শনাক্তকরণ করি। কিভাবে? দেখো, একটা অ্যালকাইন 1 নিলাম, CH ট্রিপল বন্ড CH, এটা কি? এটা হচ্ছে অ্যালকাইন। এই যৌগটার নাম দিলাম আমরা অ্যালকাইন। এই অ্যালকাইনের সাথে যদি আমরা ধাতব সোডিয়াম যোগ করি এবং এই ধাতব সোডিয়াম
তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে বা তরল অ্যামোনিয়া দ্রবণের ভিতরে থাকা অবস্থায় বিক্রিয়া করবে। এখন তোমার প্রশ্ন আসবে, ভাই তরল অ্যামোনিয়া আমরা কেন ব্যবহার করছি? আমরা ওই যে আগে একবার বলেছিলাম যে তরল অ্যামোনিয়া ব্যবহার করার কারণ হচ্ছে এই ধাতব সোডিয়াম অত্যন্ত সক্রিয়। ধাতব সোডিয়ামকে তুমি যদি স্বাভাবিক অবস্থায় রাখো তাহলে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে কিন্তু সোডিয়াম অক্সাইড অন্যান্য যৌগে পরিণত হবে। তো আমাদের এখানে কি লাগবে, একটা এমন যৌগ লাগবে যেটা দ্রবণ বা দ্রাবক হিসেবে কাজ করবে, যেটা ধাতব সোডিয়ামকে অন্য কিছুর সাথে বিক্রিয়া করতে দিবে না, ধাতব সোডিয়ামকে শুধু বিক্রিয়া করাবে কার সাথে, এই অ্যালকাইনের সাথে। তাহলে এই ধাতব সোডিয়ামকে অ্যালকাইনের সাথে যদি আমরা বিক্রিয়া করাই, খুব সিম্পলি খেয়াল করো, এই ধাতব সোডিয়ামকে অ্যালকাইনের সাথে যদি আমরা বিক্রিয়া করাই, এই ধাতব সোডিয়াম এখান থেকে হাইড্রোজেন অপসারণ করে CH ট্রিপল বন্ড CNA তে রূপান্তর হয়, CH ট্রিপল বন্ড CNA তে রূপান্তর হয়। এটা তৈরি হয় 2 মোল। এই সোডিয়াম এখান থেকে হাইড্রোজেন 2 মোল থেকে অপসারণ করে হাইড্রোজেন গ্যাস নিঃসরণ করে। ঠিক আছে, তাহলে কি হলো, এই দুইটা এখান থেকে 2 মোল থেকে 2টা হাইড্রোজেন চলে গেল, এই জায়গা থেকে 2টা সোডিয়াম এখানে বসে গেল, 2টা হাইড্রোজেন সরে যে এখানে 2 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। এখন আমরা শনাক্তকরণটা কিভাবে করব, এই হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখে আমরা শনাক্তকরণ করব, গ্যাস বুদবুদ যেটা আছে এইটা দেখে আমরা শনাক্তকরণ করব, যেখানে অ্যালকাইন 1 এর ভিতরে আমি সোডিয়াম দিছি, দ্যাটস ওয়াই এখান থেকে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ বের হইছে। কারণ কি, এই সোডিয়াম হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। এখন তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে, ভাইয়া হাইড্রোজেনকে অপসারণ কেন করতে পারে, হাইড্রোজেনকে অপসারণ কেন করতে পারে, সোডিয়ামের ভিতরে এমন কি আছে? খেয়াল করো, সোডিয়ামের ভিতরে এমন কি আছে, সোডিয়াম অত্যন্ত সক্রিয়, সোডিয়াম কি অত্যন্ত সক্রিয়। ঠিক আছে, প্রথম কথা, মানে অত্যন্ত সক্রিয় হওয়ার কারণে সে বিক্রিয়ায় অংশ নিতে পারে, অত্যন্ত সক্রিয় হওয়ার কারণে সে বিক্রিয়ায় অংশ নিতে পারে। ভাইয়া আগে 2টা ক্লাসে গ্যাপ আছে, আজকে ক্লাস কি বুঝতে পারবে? হ্যাঁ পারবা, সমস্যা নেই, করে ফেলো, সমস্যা নেই। সে অত্যন্ত সক্রিয়, সে বিক্রিয়ায় অংশ নিতে পারে এবং অন্য কারোর সাথে বিক্রিয়া করতে পারে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, এই জায়গাতে যে আমরা অ্যালকাইন নিতেছি, এই অ্যালকাইনের ক্ষেত্রে খেয়াল করো, এই অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইন 1 মানে হচ্ছে 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড থাকবে। খেয়াল করো, অ্যালকাইন 1 মানে হচ্ছে 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড থাকবে। তো যখনই আমরা কোথাও অ্যালকাইন 1 পাই, এটা একটু মাথায় রাখবো আমরা খুব মনোযোগ সহকারে, কোথাও যদি আমরা অ্যালকাইন 1 পাই, অ্যালকাইন 1 মানেই হচ্ছে 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড থাকবে। 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড থাকলে 1 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন এক্সট্রা থাকে। এই একটা হাইড্রোজেন এক্সট্রা থাকলে এইটা হচ্ছে অম্ল ধর্ম দেখায়। কি ধর্ম দেখায়? অম্ল ধর্ম দেখায়, অম্লধর্মী। এটা সব সময় মাথায় রাখবা যে কোথাও যদি আমার অ্যালকাইন 1 বলে, দ্যাট মিন্স 1 নাম্বার কার্বনে, অ্যালকাইন 1 বলছে 1 নাম্বার কার্বনে তোমার হাইড্রোজেন থাকবে। 1 নাম্বার কার্বনে যদি হাইড্রোজেন থাকে, এই 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন থাকলে এই একটা হাইড্রোজেন যেটা থাকবে, বা 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকলে 1 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনটা অম্লধর্মী হয়, মানে সহজেই এখান থেকে ভেঙে চলে যেতে পারে। অম্লধর্মী কেন হয়? কারণ এই কার্বন হাইড্রোজেন এর মাঝখানে যে বন্ধন আছে, যে সিগমা বন্ধন, এই সিগমা বন্ধন হচ্ছে দুর্বল হলে এখান থেকে সে ভেঙে চলে যেতে পারে। এখান থেকে যদি সে ভেঙে চলে যায়, এখান থেকে ভেঙে চলে গেলে এই একটা হাইড্রোজেন সরে যে এই জায়গাতে কে বসছে? নাইট্রোজেন বসছে। এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এইটার সাথে তুমি যদি এখন ধাতব সোডিয়াম বিক্রিয়া করাও, ওই সেম ভাবে তরল অ্যামোনিয়া দ্রবণের ভিতরে বিক্রিয়া করাইলে এই সোডিয়াম এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করায় CH3C ট্রিপল বন্ড CNA এই বসে গেল, CH3C ট্রিপল বন্ড CNA। কেন বসলো? কারণ হচ্ছে এখান থেকে, খেয়াল করো, CH3C ট্রিপল বন্ড CNA, কারণ হচ্ছে এখান থেকে এই যে অংশটা আছে, এই জায়গা থেকে হাইড্রোজেন অপসারিত করে বের করে ফেললো। বুঝতে পারছো কেন বের হইলো? কারণ আমি আগেই বলছি এই হাইড্রোজেন কি দুর্বল বন্ধন গঠন করে আছে, ফলে এখান থেকে সে চলে যেতে পারে। আর চলে গেলে যেহেতু হাইড্রোজেন দান করতে পারবে, তাহলে এই হাইড্রোজেন অম্লধর্মী। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা প্রশ্নও হইতে পারে, সেটা হচ্ছে অ্যালকাইন 1 অম্লধর্মী কেন, বা নিচের কোনটি অম্লধর্মী। হ্যাঁ, এই টাইপের এমসিকিউ আসে, এটাই আমরা সামনে পড়বো। দেখো, শনাক্তকারী বিক্রিয়া তো পড়ে ফেললাম, হাইড্রোজেন গ্যাস বুদবুদ কিভাবে হয় এর বিস্তারিত তো পড়ে ফেললাম। এরপরে আমাদের আরেকটা জিনিস এখান থেকেই লাগবে, এই যে
শনাক্তকারী বিক্রিয়া থেকেই আরেকটা জিনিসের উৎপত্তি। অ্যালকাইন 1 বা ইথাইন অম্লধর্মী হয় কেন? ঠিক আছে, দেখো এটা এমসিকিউতে আসে। এমসিকিউতে ফরম্যাটটা কিভাবে আসে? এমসিকিউতে তোমাকে এভাবে বলে, নিচের কোনটি অম্লধর্মী, নিচের কোনটি অম্লধর্মী। তুমি এমসিকিউ সলভ করতে যাবা, দেখবা কোথাও না কোথাও এই প্রশ্নটা পাবাই। ঠিক আছে, নিচের কোনটি অম্লধর্মী। তো নিচের কোনটি অম্লধর্মী এই প্রশ্ন যদি আসে, সব সময় মাথায় রাখতে হবে অ্যালকাইন 1 হচ্ছে অ্যান্সার। অ্যালকাইন 1, অ্যালকাইন 1 মানে কি? এক নাম্বার কার্বনে তিনটা বন্ধন থাকবে। উত্তর কি? উত্তর হচ্ছে এক নাম্বার কার্বনে, এক নং কার্বনে ট্রিপল বন্ড থাকবে। তো এক নাম্বার কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে সেটাকে আমরা অ্যালকাইন 1 বলবো। যেমন দেখো উদাহরণ হিসেবে আমরা দেখাই, CH ট্রিপল বন্ড CH। দেখো তো তুমি বাম দিক দিয়ে চিন্তা করলেও ট্রিপল বন্ড এক নাম্বার কার্বনে, ডান দিক দিয়ে চিন্তা করলেও ট্রিপল বন্ড এক নাম্বার কার্বনে। তারপরে দেখো আমরা যদি এরকম উদাহরণ দিই, CH3 C ট্রিপল বন্ড CH, খেয়াল করো ডান দিক দিয়ে চিন্তা করো ট্রিপল বন্ড কয় নাম্বার কার্বনে? এক নাম্বার কার্বনে। তারপরে চিন্তা করো CH3 CH2 C, CH3 CH2 C ট্রিপল বন্ড CH। তুমি ইচ্ছা মতো বাড়াইতে পারবা কার্বন, হ্যাঁ ইচ্ছা মতো বাড়াইতে পারবা। বাড়াই দেখো আমার এই যে ঘুরে ফিরে যদি আমার এই ট্রিপল বন্ডটা এক নাম্বার কার্বনে থাকে তখন সেটাকে আমি অ্যালকাইন 1 বলতে পারবো। তখন সেটাকে আমি অ্যালকাইন 1 বলতে পারবো। অ্যালকাইন 1 তখনই বলতে পারবো যখন সেটা আমার এক নাম্বার কার্বনে থাকবে। তো এক নাম্বার কার্বনে থাকার কারণে আমার ট্রিপল বন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে এই সবাই কি বলো তো? এই সবাই হচ্ছে আমার অম্লধর্মী। অ্যালকাইন 1 এ ট্রিপল বন্ড থাকলে সে আমার কি? অম্লধর্মী। ওকে, এখন দেখো এই যে অম্লধর্মী হলো, এখন প্রশ্ন আসে অ্যালকাইন 1 অম্লধর্মী কেন? অ্যালকাইন 1 অম্লধর্মী কেন? ব্যাখ্যামূলক প্রশ্ন খ নম্বরে দিতে পারে। দেখো এটা জটিল ব্যাখ্যা আছে, সহজ ব্যাখ্যা আছে। আমার কাজ তোমাকে সহজ করে শেখানো। আমি তোমাকে কোনো জটিল ব্যাখ্যায় নিয়ে যাব না, আমি তোমাকে একটা সহজ ব্যাখ্যা দিব, অল্প কিছু কথা লিখে দিব, যেইটা লিখলেই তুমি এখানে 2 মার্ক পেয়ে যাবা। যেটা লিখলেই 2 মার্ক পেয়ে যাবা। প্রথমেই লিখবা CH ট্রিপল বন্ড CH ইথাইন বা অ্যালকাইন 1 যৌগে sp সংকরায়ন ঘটে। এখন কেন sp সংকরায়ন ঘটে আমরা আগেই দেখে আসছি যে ইথাইন বা অ্যালকাইন 1 যে যৌগটা আছে এই যৌগে কেন sp সংকরায়ন ঘটে আমরা সংকরায়নের বেসিক নিয়ম অনুযায়ী দেখছি। এখানে দুইটা পাই অরবিটাল থাকে, দুইটা সিগমা অরবিটাল থাকে। দুইটা সিগমা অরবিটাল কার্বনে সংকরায়নে অংশগ্রহণ করে, দ্যাটস ওয়াই এখানে আমরা sp সংকরায়ন পাই। দুইটা অরবিটালের ভিতর একটা s একটা p। এবার যখন আমাদের sp সংকরায়ন ঘটতেছে তখন এই দুইটা সিগমা বন্ধনের ভিতরে যখন আমরা বন্ধনটা এরকম দেখছি, কার্বন ট্রিপল বন্ড কার্বন, আর এখানে আমার একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তখন আমাদের এখানে একটা মাথায় রাখতে হবে যে এই sp সংকরায়নের ক্ষেত্রে s অরবিটালের পার্সেন্টেজ 50% হয়ে যাচ্ছে। s অরবিটাল 50%, ঠিক আছে, আর p অরবিটাল কত পার্সেন্ট? এইটাও আমাদের 50% হয়ে যাচ্ছে। ফলে s অরবিটালের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে এই কার্বন এই সিগমা বন্ধনের বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। s অরবিটাল বেশি হয়ে যাওয়ার কারণে, আবার বলি, s অরবিটালের পরিমাণ বা s অরবিটালের চরিত্র বেশি হয়ে যাওয়ার কারণে এই কার্বন সিগমা বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নিলে এই কার্বন স্লাইটলি মাইনাস আর হাইড্রোজেন স্লাইটলি প্লাস হয়ে যায়। বুঝতে পারছো? কার্বন স্লাইটলি মাইনাস, হাইড্রোজেন স্লাইটলি প্লাস হয়ে যায়। এবার কার্বন যখন মাইনাস, হাইড্রোজেন যখন প্লাস হয়ে যাচ্ছে তখন এই জায়গায় দুর্বল বন্ধন তৈরি হচ্ছে। তাহলে এটাকে লিখবা কিভাবে? লিখবা অ্যালকাইন 1 এর যে কার্বন আছে, হ্যাঁ অ্যালকাইন 1 এর কার্বন ইলেকট্রন মেঘকে নিজের দিকে টানে। ফলে কার্বন হাইড্রোজেন বন্ড দুর্বল হয়, ঠিক আছে। ফলে হাইড্রোজেন সহজে ভেঙে যায়। ফলে কি হয়? হাইড্রোজেন সহজে ভেঙে যায়। যদি হাইড্রোজেন সহজে ভেঙে যায় তাহলে হাইড্রোজেন প্লাস আয়ন
দান সম্ভব, এই জন্য অম্লধর্মী। একদম সহজে লিখে দিছি। তুমি কি করবা, তুমি মেইন বইতে এইটা আরেকটু সুন্দর করে ব্যাখ্যা পড়বা, বা গাইড বই বা টেস্ট পেপারে এই অ্যালকাইন ওয়ান অম্লধর্মী কেন এটা আরেকটু সুন্দর করে ব্যাখ্যা পড়বা। আমি এটা কেন এইভাবে লিখে দিলাম, যাতে ওখানে পড়তে যে তোমার কঠিন লাগবে, বাট আমার এই যে কিওয়ার্ডগুলো আমি বলছি এগুলো যেন তোমার কাছে কঠিন না লাগে। আর আমি যে ব্যাখ্যাটা বললাম এটা তুমি বারবার শুনবা, বারবার শুনবা, তাহলে দেখবো ওখানে যে ব্যাখ্যাটা দেয়া আছে ওটা কঠিন লাগলেও এই কথাগুলো তোমার খুব সিম্পল মনে হবে। এবং তুমি এটা যদি একবার নিজের ভিতর ঢুকাই ফেলতে পারো, তাহলে এইটাকে ব্যবহার করে তুমি কিন্তু ইজিলি একদম সিম্পল ওয়েতে লিখে ফেলতে পারবা নিজের ভাষায়। নিজের ভাষায় লিখলেই হচ্ছে। মেইন কথা কি, আমি আবার বলি, মেইন কথা হচ্ছে অ্যালকাইন ওয়ানের ক্ষেত্রে sp সংকরায়ন ঘটে। sp সংকরায়নে s অরবিটাল 50%, p অরবিটাল 50%, ফলে s অরবিটালের পরিমাণ বেড়ে যাচ্ছে। s অরবিটালের পরিমাণ বেড়ে গেলে এই কার্বন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে পারে। কার্বন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিলে কার্বন মাইনাস হাইড্রোজেন প্লাস হয়ে যায়, ফলে মাঝখানের যে বন্ধন এই বন্ধন দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়ে পড়লে এই হাইড্রোজেনকে সে প্লাস আয়ন আকারে ছেড়ে দেয়। আমরা জানি হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারা মানে সে অম্লধর্মী। আবার বলি, হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারা মানেই সে হচ্ছে আমার অম্লধর্মী। তার মানে এখানে আমাদের হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারার কারণে সে অম্লধর্মী হয়ে যাচ্ছে। এইটুকু মাথায় রাখলেই হচ্ছে। সিম্পল। বলো কঠিন? কঠিন না, একদম সিম্পল, একদম সিম্পল। এইটুকু মাথায় রাখলে হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে? মাথায় থাকবে, কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি বুঝতে পারছো। এই পর্যন্ত যারা বুঝতে পারছো তারা একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি, তারা একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। ওকে, এই পর্যন্ত যারা বুঝছো তারা কমেন্টে জানাও বুঝতে পারছি। গ্রেট। পরে আসো, আমরা পরের পার্টে যাই। পরের পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্ব। পরের পার্টে আমরা কি দেখব? পরের পার্টে আমরা দেখব হচ্ছে হাকেল তত্ত্ব। হাকেল, বেনজিন এবং বেনজিনের হাকেল তত্ত্ব, এটা দেখব। তো তোমরা আমাকে একটু বলো, তোমরা কি কেউ বেনজিন চিনো? তোমরা কি কেউ বেনজিন চিনো? আগে কখনো বেনজিন শিখছো? আচ্ছা, যদি বেনজিন না চিনো, আজকে তোমাকে আমি একটা নতুন যৌগের সাথে পরিচয় করাবো, যেইটাকে বলে হচ্ছে বেনজিন। এটা আমাদের মাস্ট চিনতে হবে। বেনজিনটা কি খেয়াল করো। বেনজিনটা হচ্ছে এরকম, বেনজিনটা নর্মাল লেখা হয় কিভাবে, 6টা কার্বন দেয়া হয়, উপরে একটা কার্বন, নিচে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। এই হলো আমাদের 6টা কার্বন। 6টা কার্বনের ভিতরে একটাতে ডাবল বন্ড থাকে, একটাতে সিঙ্গেল বন্ড, তারপরে আবার ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে আবার ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড। খেয়াল করে দেখো, আমি 6টা কার্বন আগে আঁকাইছি, আঁকানোর পরে সিঙ্গেল ডাবল প্রত্যেকের ভিতরে একটা নির্দিষ্ট ক্রম ব্যাখ্যা করছি। এরপরে দেখো প্রত্যেকটা কার্বন 3টা করে হাত ফিল করছে। এই কার্বনে আমি একটা হাইড্রোজেন পাচ্ছি, এই কার্বনে আমি একটা হাইড্রোজেন পাচ্ছি, এই কার্বনে আমি একটা হাইড্রোজেন পাচ্ছি, এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন। এই হলো আমার যৌগ, যেই যৌগের নাম হচ্ছে বেনজিন। এই যৌগের নাম কি? বেনজিন। এখন আমি এই বেনজিনটা যেই গঠনে নিচ্ছি, এই গঠনে যদি আমি সবসময় লিখতে যাই, আজান দেওয়া শুরু করলো, আজানের পরে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে হবে। সো আমি একটু কথাটা বলে শেষ করি আগে। এই গঠনে যদি আমরা লিখতে চাই, তাহলে সমস্যা যেটা হবে, এই গঠনে লিখলে আমরা বিক্রিয়া বারবার করতে যে আমাদের এই গঠন লেখাটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা যেটা করব, এই বেনজিনের একটা সহজ রূপ লেখা শিখব। সহজ রূপটা কি? এদিকে একটা দাগ দাও, এদিকে একটা দাগ দাও, তারপর সোজা একটা দাগ, সোজা একটা দাগ, তারপরে এই নিচে আরেকটা ঘর, তাহলে উপরে একটা ঘর, তারপর 2টা দাগ, নিচে একটা ঘর দিয়ে মাঝখানে একটা গোল চিহ্ন দিতে হবে। দিলে এই যৌগটাকে তখন আমরা বেনজিন বলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই যৌগটার মাঝখানে গোল চিহ্ন কেন দিলাম? ওটা নিয়ে একটু পরে কথা হবে, ঠিক আছে? ওইটা নিয়ে একটু পরে কথা হবে। আগে আমরা এই বেনজিন লেখাটা শিখবো। সো আজান দিচ্ছে, আজান যতক্ষণে দিচ্ছে ততক্ষণে তুমি এইভাবে বেনজিন লেখা শিখো। আমি একটু আজান একটা ব্রেক নিয়ে আসি। এভাবে তুমি খাতায় একা একা বেনজিন লেখা শিখো। আমি একটু ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি।
কি অবস্থা বাচ্চারা, আসো গেছো গেল? ওকে দাঁড়াও, আমি মাইক্রোফোনটা ঠিক করে নিই, তারপরে হচ্ছে যে আবার শুরু করি। ওকে, সো যারা যারা আসো, চলো আমরা হচ্ছে যে এখন দেখা শুরু করি আমাদের ক্লাসটা। আমি একটু সাউন্ডটা চেক করি আবার, যেহেতু রেখে বাইরে গেছিলাম, তো সাউন্ড চেক না করলে সমস্যা, পরে যদি দেখি আবার সাউন্ড আসে না, ঝামেলা। না, ওকে আছে, ওকে আছে, নাই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই বেনজিন সম্পর্কে আরেকটু পড়াশোনা করব। হ্যাঁ, বেনজিন সম্পর্কে। তো বেনজিন লেখা শিখছো তো, তাই না? এটা হচ্ছে আমাদের বেনজিন। তো বেনজিন লেখাটা কিভাবে শিখবা আমি তোমাকে আরো কয়েকবার লিখে দেখাই। প্রথমে তুমি উপরে এরকম দাগ দিবা, তারপর নিচে দুইটা দাগ দিবা, তারপর তার নিচেই দাগ দিবা, উপরে যা করবা নিচে তাই করবা, দিয়ে মাঝখানে গোল দিবা। এটা হচ্ছে বেনজিন, ঠিক আছে? গোল কেন হয় এটা নিয়ে আমরা পরে ব্যাখ্যা করব। যদি গোল না দাও, গোল যদি না দাও তাহলে কিভাবে লিখতে হবে, এভাবে দাগ দেওয়ার পর একটা ডাবল, একটা সিঙ্গেল, একটা ডাবল, একটা সিঙ্গেল, একটা ডাবল, এভাবে, বুঝতে পারছো? সো এভাবেও আগাইতে পারি আমরা, আবার এভাবেও আগাইতে পারি। দুইটার যে কোনো একটা লিখলে হবে, তবে গোল দেওয়াটা বেশি যুক্তিযুক্ত, কারণ হচ্ছে আমাদের লিখতেও ইজি হয়, আবার এই গোল দেওয়ার পিছনে রিজন আছে। এই রিজনটা ব্যাখ্যা করার জন্যই আমরা হাকেল তত্ত্ব পড়বো, যে গোল কেন দেয়া হয়, ঠিক আছে? সো হাকেল তত্ত্ব বেসিক্যালি কি ব্যাখ্যা করে আমরা সেটা নিয়ে আগে কথা বলি। হাকেল তত্ত্ব আমাদের ব্যাখ্যা করে হচ্ছে অ্যারোমেটিসিটি নিয়ে। হ্যাঁ, অ্যারোমেটিসিটি নিয়ে হাকেল তত্ত্ব কথা বলে যৌগটি অ্যারোমেটিক কিনা। তো তুমি বইতে যখন হাকেল তত্ত্ব পড়বা তখন দেখবা অনেক জটিল করে লেখা আছে। হ্যাঁ, অনেক জটিল করে অনেক কিছু লেখা আছে। আমি তোমাকে একদম সহজ করে মূল কথাটা শেখাবো, সহজ করে মূল কথাটা শেখাবো, যৌগটি অ্যারোমেটিক কিনা, ঠিক আছে? যৌগটি অ্যারোমেটিক কিনা, এইটা হচ্ছে আমাদের হাকেল তত্ত্বের মেইন কথা। তো খেয়াল করো, কোন যৌগ অ্যারোমেটিক কিনা, অ্যারোমেটিক হবে কিনা, তা ডিপেন্ড করবে দুইটা ফ্যাক্টরের উপর। হাকেল তত্ত্ব মতে নাম্বার ওয়ান ফ্যাক্টর, আমাদের জৈব যৌগে বা এরকম কোন একটা অ্যারোমেটিক যৌগে, যারা হচ্ছে আমাদের এরকম বেনজিনের মতো এরকম বলয় তৈরি করে রাখবে, এরকম বদ্ধ শিকল কার্বনের মাধ্যমে যুক্ত হবে, এরকম যৌগে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন থাকে, তাহলে যৌগটি অ্যারোমেটিক হয়। 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকলে যৌগটি অ্যারোমেটিক হয়। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কনজুগেশন থাকতে হয়, কনজুগেশন থাকতে হয়, কনজুগেশন থাকতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে তারা অ্যারোমেটিক যৌগ। এবং এই অ্যারোমেটিক যৌগের এই থিওরিটা আমরা কই থেকে পাচ্ছি? আমরা এই যে হাকেল তত্ত্ব থেকে পাচ্ছি। কই থেকে? হাকেল তত্ত্ব থেকে পাচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের মেইন কথা। মেইন কথা কি? খুব সিম্পল, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে এবং কনজুগেশন থাকতে হবে, এই দুইটা জিনিস হলেই হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে ভাই, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন মানে কি? খেয়াল করো, আমরা যদি এই জায়গাতে n এর কথাটা চিন্তা করি, এই যে 4n+2, এই 4n+2 তে n ইকুয়ালস টু বলয় সংখ্যা। n ইকুয়ালস টু কি? n ইকুয়ালস টু বলয় সংখ্যা। n মানেই হচ্ছে আমাদের বলয় সংখ্যা। ওকে গ্রেট। n মানে যদি বলয় সংখ্যা হয়, তাহলে n এর মান যদি আমি 1 দিই, তখন আমাদের পাই ইলেকট্রন কয়টা আসবে? খেয়াল করো, পাই ইলেকট্রন আসবে 4 × 1 + 2 মানে 6টা। পাই ইলেকট্রন কয়টা আসবে? 6টা। আমরা জানি দুইটা পাই ইলেকট্রনে একটা বন্ড তৈরি হয়। কোথাও যদি একটা পাই বন্ড থাকে, একটা পাই বন্ড, এরকম একটা পাই বন্ড থাকে, এখানে ইলেকট্রন থাকে কয়টা? 2টা। তার মানে এখান থেকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 পাই বন্ড পাচ্ছি। তার মানে আমি যখন একটা বলয় নিব তখন আমার পাই বন্ড কয়টা? পাই বন্ড 3টা। তো খেয়াল করো তো, আমি যদি একটা বেনজিন বলয় নিই, একটা বেনজিন বলয় নিই, এখানে আমাদের পাই বন্ড কয়টা আসে? একটা, দুইটা, তিনটা। খেয়াল করো মিলছে কিনা দেখো তো। একটা বেনজিন বলয়ে আমাদের পাই বন্ড 3টা।
যা যা বলছি সব মিলে যাওয়ার কথা, একদম টু দা পয়েন্টে যা যা বলছি সব মিলে যাওয়ার কথা। যখন আমরা এই জায়গায় পাই বন্ড 3টা পাচ্ছি তখন আমাদের বলয় একটা। এবার তাহলে আমাদের প্রথম শর্তের সাথে মিললো যে 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তো এখানে যখন আমাদের 3টা পাই বন্ড তখন এক একটা পাই বন্ডে 2টা করে ইলেকট্রন, 3 দুগুণা 6টা ইলেকট্রন, 3 দুগুণা 6টা ইলেকট্রন। সো এখানে আমাদের পাই বন্ড ইলেকট্রন এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আসছে। এখন এই যে পাই বন্ড এবং ইলেকট্রন সম্পর্কে ধারণা আসলো, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটা যখন সিঙ্গেল বন্ড তখন তার পাশেরটা ডাবল, তার পাশেরটা সিঙ্গেল, তার পাশেরটা ডাবল, তার পাশেরটা সিঙ্গেল, তার পাশেরটা ডাবল, তার পাশেরটা সিঙ্গেল, এভাবে যদি ঘুরতে থাকো সারা জীবন ঘুরতে থাকবে। এই যে জিনিস সিঙ্গেলের পর ডাবলের পর সিঙ্গেল, মানে একটা সিঙ্গেল তারপরে ডাবল আবার সিঙ্গেল তারপরে ডাবল আবার সিঙ্গেল, এরকম যে একটা সিকোয়েন্স যাচ্ছে, এই জিনিসটাকে বলে হচ্ছে কনজুগেশন। কনজুগেশন তুমি যখন অ্যাডভান্স কেমিস্ট্রি পড়বা, যেমন আমি হচ্ছে টেক্সটাইলে পড়াশোনা করছি, টেক্সটাইলে আমরা হচ্ছে ডায়েস অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড কালারেশন এগুলা নিয়ে পড়াশোনা করি, ডায়েস কেমিক্যাল কালারেশন এগুলো নিয়ে পড়াশোনা করি, ওখানে আমরা অ্যাডভান্স কেমিস্ট্রি পড়ি। তখন এই কনজুগেশনটাকে নিয়ে আমাদের অনেক অ্যাডভান্স চিন্তা করতে হয়। কনজুগেশনের মাধ্যমে কালারিং হয়, কনজুগেশনের মাধ্যমে তোমার কেমিক্যাল রিঅ্যাকশনগুলো হয়, কনজুগেশনের মাধ্যমে বড় বড় ডায়েস অ্যান্ড কেমিক্যালগুলোকে তৈরি করা যায়। সো এই কনজুগেশন থাকার কারণে অনেক কিছু ইজি হয়ে যায়, অনেক কিছু, মানে ধরো আমরা পৃথিবীতে যা কিছু রঙিন দেখতেছি, এই রঙিন হওয়ার পিছে সবচেয়ে বড় রিজন হচ্ছে কনজুগেশন। যদি কনজুগেশন না থাকতো তাহলে কোনো কিছুতে কালার তৈরি হতো না। তো এই হচ্ছে আমাদের কনজুগেশনের কাহিনী, ঠিক আছে। সো এই কনজুগেশনটা থাকতে হবে, সিঙ্গেল ডাবলের যে কনজুগেশন, একটার পর একটা অল্টারনেট করা, এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলা হচ্ছে অল্টারনেট করা, এই জিনিসটা থাকতে হবে। তো অল্টারনেটিভ সিকোয়েন্স যেটা আছে, এই অল্টারনেটিভ সিকোয়েন্সটা থাকবে মাস্ট। আরেকটা জিনিস থাকবে কি, 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তো আমরা 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন এবং অল্টারনেটিভ সিকোয়েন্স, এই দুইটা জিনিস মাথায় রাখবে। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের হাগেল তত্ত্বের মূল কথা। তো আমরা যখন মূল কথা ক্লিয়ার করে ফেলছি হাগেল তত্ত্বের, এখন আমরা হাগেল তত্ত্বের কয়েকটা উদাহরণ দেখব। তো যেমন দেখো আমরা বেনজিনের উদাহরণ দেখলাম। এখন যদি আমাদের n = 2 হয়, বলয় যদি আমাদের 2 হয়, তাহলে আমরা এখানে ফর্মুলা জানি 4n + 2, তার মানে 4 × 2 + 2, ক্যালকুলেশন করলে 10 পাই ইলেকট্রন এটা পাচ্ছি। তো একটা পাই বন্ডে 2টা ইলেকট্রন থাকে, তাহলে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমরা 5 পাই বন্ড পাই। তার মানে আমাদের বলয় যখন 2টা, খেয়াল করো বলয় কয়টা? 2টা, তখন পাই বন্ড আসবে কয়টা? 5টা। তো আমরা একটু দেখি তো, বলয় 2টা করে, এই যে একটা বলয় নিলাম, তার পাশে আবার আরেকটা বলয় নিলাম, হ্যাঁ 2টা বলয় নিছি, একটা এরকম বলয় নিলাম আর তার ঠিক পাশে আরেকটা বলয় নিলাম। এখন আমরা এই 2টা বলয় নেওয়ার পরে এই 2টা বলয়ের আমরা যেটা করব, খুব সিম্পল জিনিস, হ্যাঁ আমার সাথে সাথে একটু দেখার চেষ্টা করো, ইজিলি বুঝতে পারবা, কোনো মানে ইয়ার কিছু নাই, মানে কঠিন কিচ্ছু না এখানে, হ্যাঁ আমার সাথে সাথে জাস্ট একটু দেখার চেষ্টা করো। ওকে, এখানে কয়েকটা উদাহরণ আছে, উদাহরণগুলো আমার আবার মনে থাকে না, হ্যাঁ তো এই জন্য আমি যেটা করি, আমি যখনই পড়াই এই উদাহরণগুলো একটু সামনে রাখি যাতে আঁকাইতে সুবিধা হয়। তো খেয়াল করো, এই জায়গাতে যখনই আমি এরকম একটা বলয়, 2টা বলয় নিচ্ছি না, 2টা বলয়ের ধরো আমি এখানে যদি ডাবল বন্ড দিই, এখানে যদি ডাবল বন্ড দিই তাহলে পরেরটা সিঙ্গেল, তারপরেরটা ডাবল, তারপরেরটা সিঙ্গেল, তারপরেরটা ডাবল, বেনজিন কনফার্ম হয়ে গেল না? খেয়াল করো তো, ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, তাহলে প্রথম বলয়ে 3টা বন্ড ছিল, ক্লিয়ার। দ্বিতীয় বলয়ের ক্ষেত্রে এখানে যদি ডাবল বন্ড থাকে তাহলে এখানে সিঙ্গেল যাবে, এখানে ডাবল যাবে, এখানে সিঙ্গেল যাবে, এখানে ডাবল যাবে, এখানে সিঙ্গেল আবার এখানে ডাবল। তো খেয়াল করো তো আমরা এখন যে কোনো দিক থেকে কাউন্ট করব কনজুগেশন পাই কিনা। ডাবল সিঙ্গেল 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 ডাবল সিঙ্গেল, দেখো আমরা ঘুরপাক খাইতেই থাকবো। দেখো ভালো করে খেয়াল করলে দেখো আমরা একদিক দিয়ে আরেক দিকে ঘুরপাক খাইতেই থাকবো। বেলালি ফোনটা একটু ধরো, ডাবল সিঙ্গেল এই কনজুগেশনে ঘুরপাক, এই ফোনটা ধরো, এই কনজুগেশনের ভিতরে আমরা কি করতে থাকবো? ঘুরপাক খাইতে থাকবো। তো এটা হচ্ছে আমাদের তোমার সিকোয়েন্স, এটা কি? এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। তো এই যে সিকোয়েন্সটা থাকছে, এই সিকোয়েন্সটাকে আমরা বলতেছি হচ্ছে কনজুগেশন। এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি হচ্ছে কনজুগেশন। এইবার আরেকটা জিনিস খেয়াল করো, এই যে 2টা বলয় আমরা পাই বন্ড কয়টা পাচ্ছি? 5টা পাই বন্ড।
5টা পাই বন্ড, দেখো তো 5টা পাই বন্ড পাইছি কিনা, 5টা পাই বন্ড নিয়ে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা। ইলেকট্রন কয়টা পাচ্ছি, 10টা পাই ইলেকট্রন পাচ্ছি। সো এই হচ্ছে আমাদের কনজুগেশনের কাহিনী। তাহলে যখন আমাদের n = 2 থাকবে তখন আমরা এই নাম বলবো। এই যে যৌগটা, এই যৌগটার নাম আছে, এই যৌগটার নাম হচ্ছে ন্যাপথলিন। তো কখনো যদি আমাদের এমসিকিউতে দেয় নিচের কোনটি ন্যাপথলিন, তখন আমরা এইটা দাগাবো যে এটা হচ্ছে আমাদের ন্যাপথলিন। ওকে, যদি আমরা এখানে 2 এর জায়গায় n = 3 নিই, n = 3 নিই, তখন 4n + 2, এই যখন পাই ইলেকট্রন পাবো তখন দেখো আমরা এখানে 14টা পাই ইলেকট্রন পাচ্ছি, 14টা পাই ইলেকট্রন পাচ্ছি, মানে 7 পাই বন্ড, তাই না? তো 7টা পাই বন্ড হলে আমাদের বলয় থাকবে 3টা, 3টা বলয়ে আমাদের 7টা পাই বন্ড থাকবে টোটাল। ক্যালকুলেশন করলে দেখবা মিলে যাবে, এই টোটাল 3টা বলয়ে 7টা পাই বন্ড থাকবে। ওকে, 14টা পাই ইলেকট্রন। এই যে যৌগটা, এইটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। এই যৌগটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। এই যৌগটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন, বইতে আছে। তো আমাদের এমসিকিউতে কি আসে, নিচের কোনটি অ্যানথ্রাসিন, এমসিকিউতে আসবে নিচের কোনটি অ্যানথ্রাসিন, 3টা বলয় দেখলে তুমি এটাকে অ্যানথ্রাসিন দাগাবা। ক্লিয়ার? ওকে, এছাড়া আমাদের মাথায় রাখতে হবে হেটারোসাইক্লিক পরমাণু হইতে পারে, হেটারোসাইক্লিক পরমাণু, হেটারোসাইক্লিক পরমাণু থাকতে পারে। তো এই যে হেটারোসাইক্লিক পরমাণু যেগুলো আছে, এইটাকে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ কারা এরা? যদি কখনো আমাদের বেনজিন বলয়ে, খেয়াল করো, যদি কখনো আমাদের বেনজিন বলয়ে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এগুলা চলে আসে, এগুলাকে বলে হচ্ছে হেটারো পরমাণু। এগুলাকে বলে কি, এগুলাকে বলে হচ্ছে হেটারো পরমাণু, হেটারো পরমাণু। সো বেনজিন বলয়ে কখনো যদি নাইট্রোজেন, অক্সিজেন, সালফার আসে তখন এটাকে বলা হচ্ছে হেটারো পরমাণু। এই হেটারো পরমাণু থাকার পরেও বেনজিন বলয়টা আমাদের কি হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। যেমন ধরো আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, লাইক আমরা একটা বেনজিন বলয় এরকম নিলাম, এই বেনজিন বলয়ের ভিতরে এখানে একটা নাইট্রোজেন আছে, ঠিক আছে? এটা একটা বেনজিন বলয়, বেনজিন বলয়ের ভিতরে নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেনের এখানে আমাদের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, কেন? কারণ নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সো এই নাইট্রোজেন এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, তার পাশেরটা সিঙ্গেল, এখানে ডাবল, বুঝতে পারছো? এখানে ডাবল। এবার খেয়াল করো, এখানে ডাবল, কয়টা গেছে আমাদের, 1 2 3, পিরিডিন। ওকে, গ্রেট। সো আমরা একটু জিনিসটা মিলাই, তোমাদের হচ্ছে যে সুন্দর করে মিলাই দিই। ওকে, আবার দেখো জিনিসটা কেমন, জিনিসটা হইতেছে যে 1 2 3 4, 1 2 3 4 5, হ্যাঁ, পাঁচটা ইয়ে আসবে। এই দাগ দিলাম, এই দাগ দিলাম, তাহলে 1 2 3 4, এই হচ্ছে আমার 5 গেল। মানে আগের বেনজিনে কয়টা ছিল, 6টা ছিল না, এখন আমাদের আসবে হচ্ছে 5টা। তো 5টা হলে তখন আমাদের ঠিকঠাকভাবে মিলবে। এখন যদি আমি ঠিকঠাকভাবে এইটা মিলাইতে পারি, তো এখানে আমার ডাবল, পরেরটা সিঙ্গেল, এখানে ডাবল, পরেরটা সিঙ্গেল, এই জায়গাতে আমার যাবে হচ্ছে ডাবল। এই হচ্ছে আমাদের, এই যে হচ্ছে আমাদের যে বেনজিন বলয়ের ভিতরে নাইট্রোজেন ঢুকলো তার একদম প্রকৃত উদাহরণ। সো এই যে উদাহরণটা আমরা দেখতেছি, খেয়াল করো, এই যে উদাহরণটা আমরা দেখতেছি, এই উদাহরণে তুমি পিরিডিনের ভিতরে নাইট্রোজেন পাচ্ছ, দেখো তুমি এই জায়গাতে সিঙ্গেল ডাবল কনজুগেশন পাচ্ছ, মাঝখানে আমার একটা নাইট্রোজেন ঢুকে যাচ্ছে। সো এইটাও কিন্তু একটা হচ্ছে হেটারো তোমার অ্যারোমেটিক যৌগ, যেটা অ্যারোমেটিসিটি দেখায়। ওকে, তো এই যৌগটার নাম কি, যখন আমার এই বেনজিন বলয়ে নাইট্রোজেন ঢুকবে তখন এটার নাম হচ্ছে পিরিডিন। মাথায় রাখবো, এটার নাম কি, পিরিডিন। প্রশ্ন কি আসবে, বলবে নিচের কোনটি পিরিডিন, তখন যেই উদাহরণগুলো থাকবে তার ভিতরে এই সংকেতটা দেখে আমাদের বলে দিতে হবে যে এটা হচ্ছে পিরিডিন। ওকে, এবার পিরিডিনের পরে আমাদের এই বেনজিন বলয়ের ভিতরে বা এরকম বলয়ের ভিতরে যদি কখনো অক্সিজেন থাকে তখন এইটাকে বলা হচ্ছে ফিউরান, যেখানে আমাদের এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড থাকে, আর এখানে আমাদের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। যদি কখনো এরকম চিহ্ন আসে তখন এইটার নাম হচ্ছে ফিউরান, মুখস্থ করবা, এইটার নাম কি, ফিউরান। ওকে, তাহলে পিরিডিন দেখলাম, ফিউরান দেখলাম। এছাড়া কখনো কখনো এটা হচ্ছে ফিউরান গেল, কখনো কখনো আমাদের এইরকম সেম বেনজিন বলয়ের ভিতরে, এরকম সেম বেনজিন বলয়ের ভিতরে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে আমাদের সালফার থাকতে পারে। সালফার যদি থাকে, খেয়াল করো, সালফার যদি থাকে বেনজিন বলয়ের ভিতরে তখন এইটার নাম হচ্ছে থায়োফিন। এটার নাম কি, থায়োফিন।
সো এই কয়টা একটু মাথায় রাখতে হবে, যাতে এই কয়টা যদি সামনে আসে আমি পারি, আমার কখনো যেন ভুল না হয়। তাহলে আমি এই জায়গাতে থায়োফিন দেখলাম, ওকে, ফিউরান, দেন হচ্ছে দেখলাম কি থায়োফিন, ক্লিয়ার, ফিউরান থায়োফিন। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে গ্রেট, এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয় অ্যানথ্রাসিন, ফিউরান, থায়োফিন, হেটারো পরমাণু, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার। এবার আসো আমরা আমাদের পরবর্তী স্লাইডে দেখব হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারীমূলক, তারপরে দেখব বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক। ওকে, আমরা পরবর্তী স্লাইডে কি দেখব, বেনজিন বলয় সক্রিয়কারী, তারপরে দেখব বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। কে ফোন দিছিল? ওকে, সো বেনজিন বলয় সক্রিয়কারী এই জিনিসটা কি, এই জিনিসটা কি, এইটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে। এই জিনিসটা কি, দেখো এইটাকে আমরা খুব জটিল করে পড়তে পারি। জটিল করে পড়লে আমরা দুইটা ইফেক্টের নাম শুনবো, যেগুলা শিখে তারপরে আমাদের শিখতে হয়, যেটা আমার কাছে একটু জটিল লাগে, এই জন্য আমি এইটা না শেখায়, মানে হচ্ছে এই দুইটা জটিল জিনিসকে সহজ করে বোঝানোর জন্য দুইটা জিনিস বাদ দিই, জাস্ট আমি মূল কথাটা তোমাদের শেখাই। তো তুমি যখন ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা, তখন তোমার মাস্ট এই দুইটা ওয়ার্ড ভালো করে শেখা লাগবে। তার আগে দেখো, একটা হচ্ছে মেসোমেরিক ইফেক্ট, মেসোমেরিক ইফেক্ট, যখন তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার প্রিপারেশন নিবা, ঠিক আছে, একটা হচ্ছে মেসোমেরিক ইফেক্ট, আরেকটা হচ্ছে তোমার শেখা লাগবে হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট। সো ইন্ডাকটিভ এবং মেসোমেরিক এই দুইটা আমরা কখন শিখবো, যখন আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিব। বাট এখন আমাদের এই দুইটা জিনিস ছাড়াই খুব সুন্দরভাবে এই জিনিসটা শিখতে হবে। কেন? কারণ এখন আমরা এইটা জিনিস দিয়ে শিখতে গেলে কম্প্যাক্ট ওয়েতে জিনিসটা যতটুকু লাগবে ততটুকু শিখতে পারবো না। আর প্রথমবার শিখতে গেলে আমার নিজের কাছে খুব জটিল লাগতো এবং আমি কিছু বুঝতাম না, বরঞ্চ কঠিন লাগতো এবং জিনিসটা স্কিপ করতাম। এই জন্য আমি যেটা করি, আমি এই দুইটা জিনিসের যে কনসেপ্ট, এইটা প্রথমেই এত ভাবনা চিন্তা না করে আমি বেনজিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারীর কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। আসি আমরা সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী কনসেপ্ট কি। সক্রিয়কারী নিষ্ক্রিয়কারীর কনসেপ্ট হচ্ছে, খেয়াল করো, আমাদের কাছে যখন এরকম বেনজিন আছে, এই বেনজিনের ভিতরে এরকম ধরো ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এরকম অংশ আছে। তো এই বেনজিনের ভিতরে এই যে ইলেকট্রনটা আছে না, এই যে ইলেকট্রনটা, এই ডাবল বন্ডের যে ইলেকট্রনটা আছে, এই ডাবল বন্ডের ইলেকট্রনকে বলে হচ্ছে পাই ইলেকট্রন। কি বলে ভাই? ডাবল বন্ড যারা আছে, এই ডাবল বন্ডের ইলেকট্রনকে বলে হচ্ছে পাই ইলেকট্রন। তো আমাদের মাথায় রাখতে হবে, বেনজিনে যেই পাই ইলেকট্রনটা থাকে, খেয়াল করবো, আমাদের মাথায় রাখতে হবে বেনজিনে যেই পাই ইলেকট্রনটা থাকে, এই পাই ইলেকট্রনটা হচ্ছে সঞ্চারণশীল। তো তুমি মাথায় রাখবা, সঞ্চারণশীল কথাটার মানে হচ্ছে এই ঘুরপাক খাইতে পারে, এই কখনো এই জায়গায় থেকে এই জায়গায় যাইতে পারে, তারপর এখানে যাইতে পারে, এখানে যাইতে পারে, এখানে যাইতে পারে, এখানে যাইতে পারে, এই জন্য এখানে গোল দেয়া হয়। সঞ্চারণশীল মানে হচ্ছে ঘুরপাক খাইতে পারে, এর ভিতরে ঘুরে বেড়াইতে পারে, এ দৌড়াদৌড়ি করে বেড়ায়। দৌড়াদৌড়ি করে বেড়ানোর কারণে এই জায়গাতে সঞ্চারণশীল ইলেকট্রন হওয়ার কারণে এটাকে মাঝখানে গোল চিহ্ন দেওয়া হয়। এটা দ্বারা বুঝায় যে কোনো জায়গায় থাকতে পারে। বুঝতে পারছো? গোল চিহ্ন দিয়ে বুঝায় যে কোনো জায়গায় থাকতে পারে। এখন আমরা দুই ধরনের যৌগ এই বেনজিন বলয়ের উপরে বসাইতে পারি। ধরো এখানে একটা বক্সের ভিতরে আমরা কিছু একটা বসাবো, দুই ধরনের যৌগ বসাইতে পারি। এই দুই ধরনের যৌগের ভিতরে এক ধরনের যৌগ আমি এখানে বসাইলে, ধরো আমি এক্স বসাইছি, এক্স হচ্ছে যৌগের নাম, এটা যদি বসাই, এই এক্স যৌগ একটা কাজ করতে পারে, বেনজিন বলয়ের ভিতরে বাইরে থেকে ইলেকট্রন দিতে পারে। বাইরে থেকে যদি বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন দেয়, তাহলে বেনজিন বলয়ের ভিতরে অটোমেটিক ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে। বেড়ে গেলে তারা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী, তারা বেনজিন বলয়কে সক্রিয় করতেছে। আরেকটা গ্রুপ আছে যারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন তুলে নেয়, তুলে নিলে এর ভিতর থেকে ইলেকট্রন বাইরে চলে যাবে। যেহেতু এই ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করতে পারে, তো তুমি এখানে ইলেকট্রন দিতেও পারো, আবার ইলেকট্রন নিতেও পারো। মানে ধরো তুমি একটা কিছু দিয়ে বাইরে থেকে ইলেকট্রন পুশ করে দিলে ইলেকট্রন বেশি দিচ্ছে, মানে সক্রিয়কারী। আর তুমি একটা কিছু দিয়ে ইলেকট্রন বাইরের থেকে বের করে নিলে বাইরে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, মানে নিষ্ক্রিয়কারী। তো খেয়াল করো, যারা বেনজিন বলয় সক্রিয়কারী, এদেরকে বলে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। কি বলে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে, বা এদেরকে বলা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। আচ্ছা, তো বাইরে থেকে যখন ইলেকট্রন কেউ দেয়, বুঝতে পারছো, বাইরে থেকে যখন ইলেকট্রন কেউ দেয়, তখন বেনজিনের বেসিক একটা নিয়ম হচ্ছে, সে বাইরে থেকে ইলেকট্রন দিলে সেই ইলেকট্রন এই পজিশনে এসে বসে,
এই পজিশনে এসে বসে এবং এই পজিশনে এসে বসে, এই তিনটা পজিশনে এসেই সবসময় বসবে। বাইরে থেকে ইলেকট্রন দেয়া মানেই এই তিনটা পজিশনে এসে সবসময় বসবে, এছাড়া অন্য কোনো পজিশনে বসে না। এই পজিশনটাকে দেখো, এই যেই জায়গায় আমার বাইরের মূলক আছে বা গ্রুপ আছে, গ্রুপের পাশের এই অংশটাকে বলা হচ্ছে অর্থ পজিশন। কি বলে? অর্থ পজিশন। অর্থকে ও দিয়ে প্রকাশ করা হয়, অর্থকে ও দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলে অর্থ পজিশন। এর পাশের যে পজিশনটা আছে, অর্থের পরে পাশের যে পজিশনটা আছে, এইটাকে বলে মেটা পজিশন, মেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। এরপরে এই যে পজিশনটা আছে এটাকে বলে প্যারা পজিশন, প্যারা পজিশন, প্যারাকে পি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই সাইড থেকে আসলে এটাও আমার আবার অর্থ, এটা আবার কি, এটা হচ্ছে আমার মেটা। তাহলে খেয়াল করো, অর্থ মেটা প্যারা, অর্থ মেটা প্যারা। তাহলে খেয়াল করো, দুইটা অর্থ পজিশন, দুইটা মেটা পজিশন, একটা প্যারা পজিশন। প্যারা মানে সবচেয়ে দূরে যে পজিশনটা আছে সেটা। তো যখন আমরা বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন দিই, তখন সেই ইলেকট্রন এই বলয়ের ভিতরে ঢুকে জাস্ট দুইটা জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। তো সে সবসময় অর্থ পজিশনে বাড়ায় এবং প্যারা পজিশনে বাড়ায়। তো বাইরে থেকে ইলেকট্রন আসলে এই পজিশন, এই পজিশন, এই পজিশনেই যে বসবে। তো বাইরে থেকে কেউ যদি ইলেকট্রন দেয়, যদি এই তিনটা পজিশনে বসে, তখন এই গ্রুপের আরেকটা নাম হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, নির্দেশক গ্রুপ। মাথায় রাখবো, এই পজিশনের আরেকটা নাম হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। তো কারা এরকম অর্থ প্যারা নির্দেশক গ্রুপ? যারা যারা বাইরে থেকে ইলেকট্রন ভিতরে ডোনেট করবে তারাই হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। তো মাথায় রাখতে হবে, যারা ডোনেট করতে পারে তারা সবাই সিঙ্গেল বন্ড। বেনজিনের উপরে যে কার্বন থাকবে সেই কার্বনে যদি সিঙ্গেল বন্ড থাকে, মাথায় রাখবো সিঙ্গেল বন্ড বা একক বন্ধন, একক বন্ধন, তখন এদের দেখে চেনা যায় যে এরা সবাই অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিক গ্রুপ বা বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। এবার বলবা ভাই উদাহরণ দেন। খুব সিম্পল, বেনজিনের উপরে খেয়াল করো, বেনজিনের উপরে যদি CH3 মূলক থাকে, দেখো CH3 মূলকের এই সি কার্বনে সবগুলা সিঙ্গেল বন্ড, কার্বনে কি সবগুলা সিঙ্গেল বন্ড। তো সিঙ্গেল বন্ড হলে এই সিঙ্গেল বন্ড কার্বনের যারা যারা আছে সবাই ইলেকট্রনকে ভিতরে ডোনেট করে দেয়, সবাই কি ইলেকট্রনকে ভিতরে ডোনেট করে দেয়। সো ভিতরে ডোনেট করে দিলে, খেয়াল করো, ভিতরে ডোনেট করে দিলে, এই ভিতরে ডোনেট করে দিলে একটা অর্থ পজিশন ইলেকট্রন বাড়ায়, অর্থ পজিশন ইলেকট্রন বাড়ায়, প্যারা পজিশন ইলেকট্রন বাড়ায়। দ্যাটস ওয়াই এ হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বা বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। যেই নামই বলো, তিনটা নামই খাটবে। কিভাবে চিনলাম? এই কার্বনে দেখো বাকি সব হাত সিঙ্গেল বন্ডে আছে। ওকে, এবার খেয়াল করো, বেনজিনের উপরে আমরা যদি এরকম নিই, একটু জাস্ট বোঝার চেষ্টা করবা, বেনজিনের উপরে যদি আমরা এরকম নিই, এই বেনজিনের উপরে আমরা এখানে অন্য একটা গ্রুপ নিলাম, যেমন ধরো NH2 গ্রুপ নিলাম, তো উপরে আমার নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে সে বেনজিন বলয়ের ভিতর ঢুকাই দিতে পারবে। কোথায় ঢুকাই দিবে? বেনজিন বলয়ের ভিতর। সো বেনজিন বলয়ের ভিতর যদি ঢুকায় দেয়, খেয়াল করো, বেনজিন বলয়ের ভিতর যদি ঢুকায় দেয়, তাহলে ইলেকট্রনটা বেনজিন বলয়ে ঢুকে আমার এই অর্থ পজিশন, এই অর্থ পজিশন, এই প্যারা পজিশনে যে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিবে। তাহলে এইটা আমার অবশ্যই আবারও নাম হবে কি? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তারপরে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, তারপরে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, এটা নাম হবে। সো আমরা আশা করি এটা বুঝতে পারছি। তারপরে ধরো আমাদের সেম ভাবে এরকম একটা বেনজিন বলয় দেখলাম, এই বেনজিন বলয়ের উপর যদি OH থাকে, খেয়াল করো OH এখানেও আমাদের সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড হলে এই ইলেকট্রনকে সে বেনজিন বলয়ের ভিতরে ঢুকাই দিবে। ঢুকাই দিলে কই যাবে? ডেফিনেটলি এই পজিশনে যাবে, এই পজিশনে যাবে, এই পজিশনে যাবে। তাহলে তিনটা পজিশনে যে আমার এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, ইলেকট্রন ঘনত্ব কি করছে? বাড়িয়ে দিচ্ছে। সো এই যে তিনটা পজিশন ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে, এই থেকে আমরা বলতে পারি এইটা হচ্ছে আমাদের বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। বুঝতে পারছো? বেনজিন বলয় কি? সক্রিয়কারী গ্রুপ। গ্রেট। তাহলে এর তিনটা নাম, এই যে উদাহরণগুলো দিলাম, এর কি নাম? এর একটা নাম হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। এই ধরনের উদাহরণ দেখলেই বুঝতে পারবা যে এর নাম হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী। ঠিক আছে, সক্রিয়কারী কারা বলতো? মেইনলি বেনজিন বলয়ের উপরে যারা আছে তারা, কিন্তু এইগুলা তাহলে এইগুলা কি? বেনজিন বলয় সক্রিয়কারী। তারপরে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, হ্যাঁ, ডোনেটিং গ্রুপ। ওকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আরেকটা কি? অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা তো বুঝছো তাই না? অর্থ প্যারা কিন্তু একটু আগে বুঝাইছি, আবার একটু দেখাই। এই হচ্ছে আমার বেনজিন, এই বেনজিনের উপরে সাপোজ ধরো এই পজিশনে মিথাইল গ্রুপ আছে,
মিথাইল গ্রুপ আছে, এই গ্রুপের যে পাশের কার্বন, এই পাশেরটা হবে হচ্ছে অর্থ পজিশন, তারপরেরটা আসবে মেটা পজিশন, তারপরেরটা আসবে প্যারা পজিশন, উল্টা এদিক থেকেও পাশেরটা হবে অর্থ পজিশন, তারপর হচ্ছে মেটা পজিশন। তো আমি এইভাবে মনে রাখি, আমার এটা মনে রাখার, প্যারা মানে দূরে, যে দূরে থাকে তাকে নিয়েই তো প্যারা হয়, প্যারা মানে দূরে, মেটা মানে মাঝে, ঠিক আছে, অর্থ হচ্ছে কাছে, পাশেরটাই অর্থ, মেটা হচ্ছে মাঝে, প্যারা মানে দূরে, এভাবে মনে রাখি আমি, ঠিক আছে। সো অর্থ পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন, তিনটা পজিশনে তিনটা যৌগ আছে। ওকে, এই তিনটা যৌগের ভিতরে, তাহলে এই তিনটা যৌগের ভিতরে যদি এখানে সবাই, খেয়াল করো এই উপরে যারা আছে এরা সবাই যদি সিঙ্গেল বন্ডে থাকে, তখন সেটাকে আমরা অর্থ প্যারা ডোনেটিং গ্রুপ বলতে পারি। তাহলে অর্থ প্যারা ডোনেটিং গ্রুপ সিঙ্গেল বন্ড কি, কার্বনের সাথে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, অক্সিজেনের সাথে হাইড্রোজেন দেখো সিঙ্গেল বন্ড। এবার এটা হচ্ছে একটা টেকনিক বা ট্রিক যেটা দিয়ে সহজে মনে রাখা যায়, এর কিন্তু আরো ডিপ ব্যাখ্যা আছে, আমি তোমাকে সাবধান করে দিই, পরে বলবা যে ভাইয়া ডিপ ব্যাখ্যা শেখায়নি, ব্যাপারটা তা না, আমি ডিপ ব্যাখ্যা জানি, বাট তোমরা যেহেতু শুরু করতেছো আমার সাথে জৈব যৌগ, আমি তোমাকে জৈব যৌগ গোছাই দিচ্ছি, এইটুকু জানলে এনাফ আপাতত। তুমি যখন সেকেন্ড থার্ড ফোর্থ টাইম রিভিশন দিবা, থার্ড বা ফোর্থ টাইমে যে এখানে তুমি আরো কিছু জিনিস পাবা, যেমন ধরো এর ভিতরে আবার একটা গ্রুপ আছে যেখানে ইলেকট্রোনেগেটিভিটির একটা ফ্যাক্টর আছে, যেখানে মেসোমারিক ইফেক্টের একটা ফ্যাক্টর আছে, যেখানে ইন্ডাকটিভ ইফেক্টের একটা ফ্যাক্টর আছে, প্লাস মেসোমারিক প্লাস ইন্ডাকটিভ, মাইনাস মেসোমারিক মাইনাস ইন্ডাকটিভ, অনেকগুলো ইফেক্ট আছে, যেখানে এইগুলা তোমাকে আমি ইন্ট্রোডাক্টরি দিনেই শেখাইতে পারবো না, যেদিন আমি তোমাকে এগুলার ইন্ট্রোডিউস করাচ্ছি সেদিনই শেখাইতে পারবো না। আগে তুমি ইন্ট্রোডাকশনটা ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে তুমি এগুলো মুখস্থ করো, করে ফেলার পরে এগুলা প্র্যাকটিস করে যখন তোমার মাথার ভিতর ঢুকে গেছে, দেন আমি তোমাকে পরবর্তী অংশে যে এর অ্যাডভান্স জিনিসপত্র বুঝাইলে তুমি বুঝবা। ধরো এই সেম জিনিস আমি এইচএসসিতে শিখছি, অ্যাডমিশনে শিখছি, আবার ইউনিভার্সিটিতে যেও শিখছি, অ্যান্ড ইউনিভার্সিটিতে যে যখন ইউনিভার্সিটির টিচার আমাকে হোয়াট ইজ মেসোমারিক ইফেক্ট, হোয়াট ইজ ইন্ডাকটিভ ইফেক্ট, এর আসলে কাজ কি, কিভাবে জিনিসটা ওয়ার্ক করে, এগুলো শেখাইছে, তখন আমার মাথার ভিতর ক্লিয়ারিটি আসছে। সো এই জন্য আমি মনে করি প্রত্যেকটা জিনিস একটা স্টেজ আছে, স্টেজ বাই স্টেজ শিখো, এখন যতটুকু লাগবে ততটুকু শিখে নাও, থার্ড স্টেপে বা সেকেন্ড স্টেপে যে পরের অংশগুলো তুমি জানতে পারবা। এবার আসো আমাদের পরবর্তী পার্ট হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, নিষ্ক্রিয়কারী মানে কি, নিষ্ক্রিয়কারী মানে হচ্ছে, খেয়াল করো, নিষ্ক্রিয়কারী মানে হচ্ছে বেনজিন বলয় থেকে তারা ইলেকট্রন উইথড্র করবে, নিজের দিকে টেনে নিবে। খেয়াল করো এই বেনজিন বলয় আছে, এখানে আমার অর্থ পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন, এটা অর্থ পজিশন, এটা মেটা পজিশন। তো বেনজিন বলয়ের উপরে এমন কোন গ্রুপ যদি থাকে যারা ইলেকট্রন উপরের দিকে টেনে নেয়, উপরের দিকে টেনে নেওয়া মানে কি, এই অর্থ পজিশনে ইলেকট্রন দিচ্ছিল, এখান থেকে ইলেকট্রন টানবে, এখান থেকে ইলেকট্রন টানবে, এই প্যারা পজিশন থেকে ইলেকট্রন টেনে নিবে উপরে। তো ইলেকট্রন যদি টেনে উপরের দিকে তোলে তখন তারা নিষ্ক্রিয়কারী, কারণ কি এই পয়েন্টগুলো থেকে ইলেকট্রন টেনে নিয়ে বলয়টাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, সো এদেরকে বলে ইলেকট্রন নিষ্ক্রিয়কারী। তো খেয়াল করো ইলেকট্রন নিষ্ক্রিয়কারী গ্রুপ যারা আছে এদের বেশ কয়েকটা নাম আছে, এদের বেশ কয়েকটা কি আছে, নাম আছে। তাহলে কি, একটা নাম হচ্ছে ইলেকট্রন নিষ্ক্রিয়কারী, আরেকটা নাম হচ্ছে তোমার হচ্ছে, আরেকটা নাম হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কখনো কখনো তুমি এই নামেও দেখবা, এর আরেকটা নাম হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, এছাড়া খেয়াল করো একটা বোঝার জিনিস আছে, ধরো এই অবস্থান থেকে ইলেকট্রন উপরে উঠে যাচ্ছে, এই অবস্থান থেকে ইলেকট্রন উপরে উঠে যাচ্ছে, এই অবস্থান থেকে ইলেকট্রন উপরে উঠে যাচ্ছে, খেয়াল করো সব অবস্থানেই কিন্তু ইলেকট্রন ছিল, আগে আমরা বাইরে থেকে এইটা এইটা এবং এইটা এই তিন পজিশনে ইলেকট্রন দিচ্ছিলাম, এখন আমরা এই তিনটা থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছি, তাহলে অটোমেটিক এই পজিশনে ইলেকট্রন বেড়ে যাচ্ছে না, এই পজিশনে ইলেকট্রন বেড়ে গেলে ইলেকট্রন যেহেতু এই পজিশনে বাড়বে, বাইরে থেকে কেউ এসে বিক্রিয়া করতে আসলে এখন মেটা পজিশনে বসবে, এই জন্য এইটাকে আরেকটা নাম দিয়ে বলা হয় মেটা নির্দেশক গ্রুপ, মেটা নির্দেশক গ্রুপ। তাহলে দেখো এটাকে আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বলতে পারবো, এটাকে আমরা ইলেকট্রন উইথড্রয়িং এর পাশাপাশি মেটা নির্দেশক গ্রুপ বলতে পারবো, এই তো খুব বেশিক্ষণ না। আরেকটা বলতে পারবো হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। সো এই তিনটা জিনিসে আমি নাম দিতে পারবো। এবার এখানে আমাদের ট্রিক মনে রাখতে হবে, ট্রিকটা হচ্ছে যে যদি কোথাও আমাদের ডাবল বন্ড ট্রিপল বন্ড এগুলো আমরা দেখি এই গ্রুপের ভিতরে, গ্রুপের পাশের কার্বনে একদম পাশেই থাকতে হবে, হ্যাঁ এই কার্বনের পাশেই যে যৌগ থাকবে সেই যৌগেই থাকতে হবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, তাহলে এরা এই তিনটা জিনিস নির্দেশ করবে। যেমন ধরো
আমরা যদি একটু উদাহরণ দেখি, এটা হচ্ছে আমাদের বেনজিন। বেনজিনের উপরে ধরো আমাদের সিএইচও গ্রুপ আছে। কোন গ্রুপ? সিএইচও গ্রুপ। সিএইচও গ্রুপ আসলে কিভাবে থাকে বলো? সিএইচও গ্রুপে কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে থাকে, তারপর এখানে হাইড্রোজেন থাকে। তো ভালো করে খেয়াল করলে দেখবা এইটা হচ্ছে আমাদের বলয়, বলয়ের পাশেই যেই কার্বন আছে তার সাথে দেখো ডাবল বন্ড আছে, বলয়ের পাশের কার্বনেই ডাবল বন্ড আছে। এই ডাবল বন্ড থেকে চিহ্নিত করতে পারতেছি যে এরা হচ্ছে মেটা নির্দেশক, এরা উইথড্রয়িং গ্রুপ, এরা নিষ্ক্রিয়কারী। বুঝতে পারছো? এবার দেখো সিম্পল জিনিস, আমরা বেনজিন বলয় নিলাম, বেনজিন বলয়ের উপরে যদি COOH থাকে, এই কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে, কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড, এটা দেখে চেনা যায় এরা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, তারপরে উইথড্রয়িং গ্রুপ, মেটা নির্দেশক, তিনটা। বুঝতে পারছো? মেটা নির্দেশক, উইথড্রয়িং, নিষ্ক্রিয়কারী, তিনটা। তাহলে কি এই COOH দেখে আমরা চিনতে পারলাম। ওকে, এবার দেখো এই COOH এর জায়গায় যদি এমন থাকতো বেনজিন এবং তার উপরে NO2 আছে, এই নাইট্রোজেনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে, নাইট্রোজেনের সাথে অক্সিজেন কি আছে? ডাবল বন্ডে আছে। এই ডাবল বন্ড দেখে আমরা চিনতে পারবো এরা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মেটা নির্দেশক, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। ক্লিয়ার হচ্ছে? সো এই ছোট ছোট জিনিসপত্র দেখে আমরা ইজিলি বুঝতে পারবো, এই ছোট ছোট জিনিসপত্র দেখে আমরা কি করতে পারবো? ইজিলি বুঝতে পারবো। সো এগুলো হচ্ছে আমাদের বেনজিন বলয় সক্রিয়কারী, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, এগুলার উদাহরণ যেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এই যে যা যা তোমাকে আমি একদম সিম্পল ওয়েতে ব্যাখ্যা করে দিলাম, এগুলো মাথায় রাখলে তোমার সামনে অনেক কিছু ক্লিয়ারিটি আসবে। এবার আসো আমরা বেনজিন বলয়ের ভিতরে এক একটা জিনিসপত্র এখন ইন ডিটেলস শেখা শুরু করব। বেনজিন বলয়ের ভিতরে এক একটা জিনিসপত্র ইন ডিটেলস শেখা শুরু করব। প্রথমে আসবে বেনজিনের ক্লোরিনেশন। কি আসবে? বেনজিনের ক্লোরিনেশন। তো আমরা এখন বেনজিনের ক্লোরিনেশন করব। খেয়াল করো, আমাদের কাছে একটা বেনজিন আছে, আমাদের কাছে কি আছে? একটা বেনজিন আছে। এই বেনজিনের এখন আমি বিক্রিয়া করাবো, বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন। তো এই বেনজিনের সাথে ক্লোরিনেশন করতে গেলে ক্লোরিন যোগ করতে হবে। কি যোগ করতে হবে? ক্লোরিন যোগ করতে হবে। ক্লোরিন যোগ করার পর আমি এই ক্লোরিনেশন বিক্রিয়ার জন্য মাথায় রাখতে হবে সব সময় ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করাবো। কি দিয়ে? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করাবো। সো আমি যখন বেনজিনের সাথে ক্লোরিনের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করাচ্ছি, তখন একদম সিম্পল একটা জিনিস মাথায় রাখবা, এই বেনজিনের উপরে এই জায়গাটায় আমার হাইড্রোজেন আছে। কি আছে? এই জায়গাটায় আমার হাইড্রোজেন আছে। মাথায় রাখবো এই জায়গায় আমার হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেন হচ্ছে আমার প্লাস, আর বেনজিন বলয় যেটা, এটা হচ্ছে আমার মাইনাস। ঠিক আছে? এই জায়গায় যেই ক্লোরিন আছে, এই ক্লোরিনের একটা ক্লোরিন প্লাস, একটা ক্লোরিন মাইনাস। ওই যে আগে শিখছিলাম ক্যাটায়ন আনায়ন, বিষম ভাঙন। এবার দেখো এই প্লাসের সাথে এই মাইনাস বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে, আর এই প্লাস ক্লোরিনটা এই বেনজিন বলয়ে বসে যাবে, বসে যে আমার এই জায়গায় বসে ক্লোরোবেনজিন তৈরি করবে। এই হচ্ছে আমার বেসিক বিক্রিয়া। তো বেনজিনের ক্লোরিনেশন করলে এখান থেকে একটা হাইড্রোজেন সরে যে এই ক্লোরিনটা এখানে বসে যায়। এখন বলবা ভাই তাহলে এই ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাজ কি আসলে? এই ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাজ বুঝতে গেলে আমার এই বিক্রিয়ার কৌশল শেখা লাগবে। এই বিক্রিয়ার কি? এই বিক্রিয়ার কৌশল শেখা লাগবে। তো এই বিক্রিয়ার কৌশল শিখব। কৌশলের ক্ষেত্রে প্রথমেই আসে হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এর ক্ষেত্রে যেটা ঘটে একদম সিম্পলি বোঝার চেষ্টা করব আমরা। এখানে আমাদের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যৌগটার সাথে এই ক্লোরিনের একটা বিক্রিয়া ঘটে। তো ক্লোরিনের এখানে ক্লোরিন ক্লোরিন ডাবল বন্ড আছে। খেয়াল করো এই জায়গাতে এই সিম্পল জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, আমার সাথে সাথে একটু বোঝার চেষ্টা করো। আমি যেভাবে বুঝাবো এইভাবেই বোঝার চেষ্টা করবা। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি তোমাদেরকে পরিবেশ রসায়নে শিখেছিলাম, তোমার লুইস অ্যাসিডের সময় শিখেছিলাম যে অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল ফাঁকা আছে, ফলে সে ইলেকট্রন নিতে পারে। সে কি করতে পারে? ইলেকট্রন নিতে পারে। এর ডি অরবিটাল ফাঁকা আছে, এজন্য ইলেকট্রন নিতে পারে। এই ক্লোরিন ক্লোরিন ডাবল বন্ড যেটা আছে, এর মাঝখান থেকে তুমি যদি ভাঙো, একটা প্লাস একটা মাইনাস তৈরি হবে। যেই মাইনাস তৈরি হবে, এই মাইনাস ক্লোরিনটা এখানে এসে বসে যাবে, কারণ এই ডি অরবিটাল ফাঁকা আছে। তো এখানে এসে বসলে AlCl4 মাইনাসে রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? AlCl4 মাইনাস। আর এখানে আমার তৈরি হয় ক্লোরিন প্লাস। তাহলে একটা গেল AlCl4 মাইনাস, আর একটা গেল হচ্ছে ক্লোরিন প্লাস। ক্লিয়ার কিনা? এবার দেখো স্টেপ 2 তে যখন আমরা যাব, খেয়াল করো স্টেপ 2 তে এই ক্লোরিন প্লাস যেটা আছে,
এইটা অ্যাটাক করবে আমাদের বেনজিনকে। কাকে? বেনজিনকে অ্যাটাক করবে আমাদের বেনজিনকে। বেনজিনের এখানে তো আমাদের হাইড্রোজেন প্লাস আছে, তো যখন সে বেনজিনকে অ্যাটাক করে, খেয়াল করো, যখন সে বেনজিনকে অ্যাটাক করে তখন এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। নাম কি? সিগমা কমপ্লেক্স। ব্যাপারটা কেমন? এই দেখো, এটা আঁকবা এইভাবে, প্রথমে নিচে উপরে ডাবল দাগ দিছো, নিচে দাগ দিছো, উপরে দাগ দিছো, এবার উপরে দাগ দিছো, একদম বেসিক বেনজিন আঁকছো। এই জায়গায় যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটাকে সরিয়ে তুমি ডান সাইডে দিবা। হ্যাঁ, হাইড্রোজেনটাকে সরিয়ে কোথায় দিবা? ডান সাইডে দিবা। ক্লোরিনটাকে সরিয়ে এই জায়গায় দিবা। মানে এই ক্লোরিন এখানে এসে অ্যাটাক করে ক্লোরিন ঢুকতেছে আর হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে। আর যখন এই ক্লোরিন ঢুকতেছে আর হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে তখন এই জায়গাতে একটা প্লাস কমপ্লেক্স তৈরি হচ্ছে। তো একটা ইউ আকৃতি দিবা, দিয়ে মাঝখানে প্লাস লিখবা। এই যে যৌগটা, এই ফরমেশনটাকে বলে হচ্ছে সিগমা কমপ্লেক্স। কি বলে? সিগমা কমপ্লেক্স। তো নিচে নাম দিবা সিগমা কমপ্লেক্স। তাহলে খেয়াল করো, এখানে আমরা সিগমা কমপ্লেক্স পাইলাম। এবার এই যে সিগমা কমপ্লেক্সটা পাইলাম, এই ক্লোরিনটা এখান থেকে ঢুকছে আর হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে। সো ক্লোরিন ঢুকে পরবর্তী স্টেপে বেনজিনের উপরে ক্লোরিন স্টেবল হয়ে যাবে, আর যেই হাইড্রোজেন প্লাসটা বের হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেন প্লাস এই ক্লোরিনের সাথে বসে যে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে। কোন ক্লোরিনের সাথে বলো তো? এই ক্লোরিন মাইনাসের সাথে। এখানে যে ক্লোরিন মাইনাস ছিল না, এই ক্লোরিন মাইনাসের সাথে। সো ক্লোরিন মাইনাস যদি চলে যায় তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড আগের জায়গায় ফিরে গেল। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলে কাজ করলো কি হিসেবে? বিক্রিয়া তল হিসেবে কাজ করলো, বিক্রিয়া করতে হেল্প করলো। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের বেসিক ক্লোরিনেশন বিক্রিয়া। যেই ক্লোরিনেশন বিক্রিয়ায় মেকানিজম সহ আমাদের মাথায় রাখতে হবে। মেকানিজম মানে কি? বিক্রিয়াটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে আমাদের মেকানিজম বা কৌশল। তাহলে কি হলো? আমি আগেই দেখাইছি যে যখনই আমরা এরকম ক্লোরিনেশন পড়বো তখন আমাদের মাথায় রাখতে হবে, যখনই আমরা ক্লোরিনেশন পড়বো তখন আমাদের মাথায় রাখতে হবে যে বেনজিন, ক্লোরিন, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাজ কি? প্রভাবক হিসেবে কাজ করা। যখন ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে কাজ করতেছে তখন খেয়াল করো, এই বেনজিন, ক্লোরিন ভেঙে যে একটা প্লাস একটা মাইনাসে যাচ্ছে, প্লাসটা ক্লোরিনটাকে হাইড্রোজেনকে রিপ্লেস করে এখানে বসায় যাচ্ছে, ফলে ক্লোরোবেনজিন হয়ে যাচ্ছে। আর আরেকটা হাইড্রোজেন এখানে যে HCl তৈরি করতেছে। কৌশলে যে আমি এই যেটা ব্যাখ্যা করলাম এটা এইভাবে ব্যাখ্যা করবা। সো আমি অনেকদিন পরে, 3-4 দিন পরে আবার ক্লাস নিতেছি, তো সো যার কারণে হচ্ছে তোমাদের 3-4 দিনের ব্রেকের পর প্রথম ক্লাস। এইটুকু ক্লাস নিয়ে আমার আর ইচ্ছা করতেছে না ক্লাস নিতে। তো তোমাদের পরবর্তী টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে পড়াই দিব। কতক্ষণ ক্লাস নিছি? 1 ঘন্টা 26 মিনিট, মানে 1.5 ঘন্টা ক্লাস কাছাকাছি চলে গেছে। নেক্সট ক্লাসে আমরা বেনজিনের নাইট্রেশন শিখবো, যেখান থেকে প্রশ্ন আসে। তারপরে সালফোনেশন শিখবো, অ্যালকাইলেশন শিখবো, অ্যাসাইলেশন শিখবো। এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো। এইগুলা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখে আমরা টলুইন এবং অন্যান্য টপিকে চলে যাব। সো 1 ঘন্টা 26 মিনিটের এই ক্লাসে যা যা দেখাইছি এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এগুলো তুমি যদি ঠিকঠাক মতো বুঝো তাহলে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং মাথায় রাখতে হবে, এই ক্লাসে যা পড়াইছি এখান থেকে কিন্তু MCQ আসবে, সিকিউ আসবে। সামনের ক্লাসে যেগুলো পড়াবো সেখান থেকে MCQ আসবে, সিকিউ আসবে। সো এগুলা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? সো তোমাদের জন্য অসংখ্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।